প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি মিলিনিয়াম টেলিভিশন বলার কথা বলবো অনুষ্ঠানে। দর্শক, বলার কথা বলবো অনুষ্ঠানে আমরা সাম্প্রতিক নানা প্রসঙ্গের বিশ্লেষণমূলক আলোচনা শুনি, নানামাত্রিক আলোচনা শুনি। আজকে আমরা এমন একটা বিষয়ে আলোচনা করব। আপনারা জানেন যে বিগত কিছুদিন থেকে বাংলাদেশের যে ছাত্রদের যে কোটা বিরোধী আন্দোলন চলছে, সেই আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি অস্থির হয়ে উঠেছে। আমরা দেখেছি নানা রকম হতাহতের ঘটনা ঘটেছে। আমরা রাজনীতিতে নানা মাত্রায় একজনের বিভাজন লক্ষ্য করছি। সরকারকে হটিয়ে সরকার পতনের আন্দোলন করবার চেষ্টা করছে একটি গোষ্ঠী অথবা রাজনৈতিক দল বা তাদের জোট। অন্যদিকে সাধারণ মানুষ যে গত কয়েকদিনের ঘটনাপ্রবাহ ঘটেছে এবং সেখানে যে হতাহতের ঘটনা ঘটেছে, সেই হতাহতের ঘটনায় দারুণভাবে উদ্বিগ্ন, অনেকে ট্রমাটাইজড বলা হচ্ছে। এই পরিস্থিতি আমরা সাম্প্রতিক রাজনীতিতে দেখিনি। বহুদিন থেকে রাজনীতির নানা রকম পরিবর্তন হয়েছে, নানা রকম উত্থান পতন ঘটেছে, কিন্তু এই ধরনের যে রাজনীতিতে বা আমাদের যে রাজনৈতিক পরিস্থিতিতে এই ধরনের উদ্বেগময় একটি পরিস্থিতি আমরা দেখিনি। সেই সাথে আমরা যেমন প্রাণের হতাহতের ঘটনা দেখেছি এবং সেই সাথে আমরা দেখেছি যে নানা রকম রাষ্ট্রীয় সম্পদের যে নাশ এবং নাশকতার মধ্য দিয়ে এক ধরনের ভয়ের ত্রাসের পরিবেশ তৈরি করা হয়েছিল। তার প্রেক্ষিতে জনগণের জানমালের নিরাপত্তার রক্ষার কথা বলে সরকার 144 ধারা জারি করেছে এবং এখন সেটি চলছে। বিভিন্ন সময়ে সেটি বাড়ানো কমানো হচ্ছে এবং আমরা জানি যে এই পরিবেশটিও খুব স্বাভাবিক নয়। মানুষ এই পরিস্থিতির পরিবর্তন চাচ্ছে। কেন এমন হলো, সব কিছু মিলে আজকে আমরা কথা বলতে চাই। দর্শক, আজকের এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের আমন্ত্রণ স্টুডিও অতিথি উপস্থিত রয়েছেন জনাব মহিউদ্দিন খান মোহন, বাংলাদেশের সিনিয়র সাংবাদিক। আপনারা তাকে চেনেন, বিভিন্ন টেলিভিশনের টকশোর চেনামুখ। আমরা মহিউদ্দিন খান মোহনকে এই আলোচনায় আগে স্বাগত জানাই। আপনাকে স্বাগত জানাই আজকের আয়োজনে। দর্শক, আপনারা আলোচনার শেষ অবধি থাকবেন। আপনারা এই আলোচনার প্রেক্ষিতে আপনাদের কোনো মতামত থাকলে মন্তব্য ঘরে আপনারা দেখবেন। এই আলোচনাটি আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে এবং সরাসরি মিলিনিয়াম টেলিভিশনের চ্যানেলের বিভিন্ন মাধ্যমে। আমরা আলোচনায় আসতে চাই। জনাব মহিউদ্দিন খান মোহন, আসলে খুব বেশি প্রশ্ন নেই। প্রথম কথা যে আপনি বর্তমান যে পরিস্থিতি আমরা এসেছি, আমরা এই কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে আমরা দেখলাম যে নানা রকম হতাহতের ঘটনা ঘটলো এবং এই হতাহতের ঘটনা বাংলাদেশের খুব বেশি আমরা পরিলক্ষিত করিনি এর পূর্বে, এবং এটি নিয়ে আসলে মানুষজন অনেক তারা মর্মাহত, কেউ কেউ সংক্ষুব্ধ, বিক্ষুব্ধ। আমরা দেখছি যে সরকার এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে এবং আবার একইভাবে যারা সরকার বিরোধী দলমত আছে তারা এই বিষয়টাকে কেন্দ্র করে এই সরকারকে তার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এবং তারা এই সরকারের অনেকেই পদত্যাগ চাইছেন। কিন্তু সাধারণ মানুষ আসলে সব কিছুর উপরে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে চাইছেন এবং মানুষ এক ধরনের উদ্বিগ্ন পরিস্থিতির মধ্যে যাচ্ছেন। আপনি এই পরিস্থিতিটাকে কিভাবে ব্যাখ্যা করছেন যে আজকের এই যে এই জায়গায় আমাদের আসলো কোটা বিরোধী আন্দোলন, আসলে এটা কেন আসলো, কিভাবে এলো, এবং এখানে নানা রকম পক্ষ বিপক্ষে যে কথাগুলো শুনছেন তার প্রেক্ষিতে আপনার একটা নির্মোহ বিশ্লেষণ আমরা আজকের অনুষ্ঠানে জানতে চাই। আপনি একক বক্তা হিসেবে বা একক আলোচক হিসেবে আমাদের এই আলোচনাকে সমৃদ্ধ করবেন সে প্রত্যাশা করছি। ধন্যবাদ। প্রথমত বেশ কয়েকদিন যাবত আমি বিষণ্ণ ছিলাম, বিষণ্ণ আছি এখনো, মনটা খুব খারাপ। স্বাধীনতোত্তর বাংলাদেশে অনেক ঘটনাই ঘটেছে এবং ঘটছে, কিন্তু একটা ছোট্ট এবং সহজ ইস্যুকে কেন্দ্র করে 2 শতাধিক লোকের মৃত্যু, সেখানে কিছু ছাত্র আছে, এটা একেবারে হৃদয় বিদারক। আমি বলবো এটা হওয়া উচিত ছিল না, কাঙ্ক্ষিত তো নয়ই, উচিত ছিল না, কোনো বিচারেই এটা উচিত ছিল না। আর কে কার বুকে গুলি চালাচ্ছে হিসাব করেন তো, কে কার বুকে গুলি চালাচ্ছে? আমরাই তো। এই 56,000 বর্গ মাইল যেটা বাংলাদেশের মধ্যে আমরা পরিবার, আমাদের পরিবারের সদস্যদের উপরে আমরা গুলি চালাবো, মেরে ফেলবো, আবার আমাদের পরিবারের সম্পদ আমরাই ধ্বংস করব। এটা কেমন কথা? একটা পরিবারে মত পার্থক্য থাকতে পারে 5 জন মেম্বার থাকলে, কিন্তু তারা তো হাঁড়িকুড়ি ভেঙে ফেলে না, বা আরেকজনের মাথায় বাড়ি দিয়ে মেরে ফেলে না। আমাদের সেটাই ঘটলো এই পরিবারটার মধ্যে, বাংলাদেশি পরিবারটার মধ্যে এই ঘটনাটা ঘটলো। কেন ঘটলো? ঘটা উচিত ছিল না। 2018 সালে যেটা নিষ্পত্তি স্বয়ং প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী করেছিলেন, সেটা পরবর্তীকালে একটা রিট পিটিশনের ধারাবাহিকতায় এসে
এবারে সেটা আবার বুস্ট আপ করলো এই আন্দোলনটা, প্রজ্বলিত হয়ে গেল একেবারে, হলো তো হলো একেবারে সাংঘাতিকভাবে গ্রাস করলো। হাইকোর্টের একটা রায়কে কেন্দ্র করে, যেই রায়ের বিরুদ্ধে সরকার কিন্তু অ্যাপিলও আপিল করেছিল, যে অ্যাপিলের ডেটটা ছিল 7ই আগস্ট, আপনারা সবাই জানেন, সবাই জানে। কিন্তু ছাত্রদের কথা ছিল এক্ষুনি এটাকে নির্বাহী আদেশে বাতিল করে আগে একটা বহাল করতে হবে। কিন্তু তারা নানা ছাত্ররা, আলটিমেটাম দিচ্ছে। হ্যাঁ, আমি এই জিনিস আমার মাথায় আসে না। ওরা সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, প্রথমে যারা আন্দোলনটা শুরু করে বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র হয় তারা তো মেধাবী, নিশ্চয়ই মেধাবী ছাত্র। তো এই মেধাবী ছাত্ররা কেন বুঝতে পারলো না এটুকু জ্ঞান? ওদের মধ্যে নিশ্চয়ই পলিটিক্যাল সায়েন্সের ছেলেরাও আছে। তো ওরা কেন এটুকু বুঝতে পারলো না যে আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাহী বিভাগ কোনো পদক্ষেপ নিতে পারে না? এটা আজকে বিএনপি সরকারও যদি ক্ষমতায় থাকতো, পারতো না। আজকে বিএনপির মহাসচিব বলেন, অন্যরা বলেন, যে কথাগুলো সরকারকে বলছে, সরকার কেন এটা করলো না? তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা ক্ষমতায় থাকলে কি আদালতকে ডিঙ্গিয়ে পারতেন সিদ্ধান্ত দিতে? সম্ভব সেটা? অবশ্যই আদালতের একটা আদেশের অপেক্ষায় আপনাদেরকে থাকতে হতো। সেই অপেক্ষাটা কেন স্টুডেন্টরা করলো না? এটা হলো আমার একটা বড় প্রশ্ন। কেন করলো না? আপনার কি মনে হয় যে কেন করলো না? এখানে এসে কি, এখানে মূল ঘটনাটা আমি একটু মাঝখানে যেটা বললাম এখনই বলি। এখানে হলো কি, পক্ষ কয়টা? সবাই বলে তৃতীয় পক্ষ ঢুকছে। আমি বলি না, চতুর্থ পক্ষ ঢুকেছে। তৃতীয় পক্ষই ঢুকেছে, তৃতীয় এবং চতুর্থ পক্ষ আছে। প্রথম পক্ষ হলো ছাত্র যারা আন্দোলন করছিল, দ্বিতীয় পক্ষ হলো সরকার, আর তৃতীয় পক্ষ হলো সরকারি দল আওয়ামী লীগ। কারণ সরকার আর আওয়ামী লীগ তো এক জিনিস না, দুই বডি আওয়ামী লীগ। চতুর্থ পক্ষ হয়েছে বিএনপি এবং অন্য যারা আছে, বিএনপি সমগামী বা সহগামী আর কি, যারা জামাত শিবির সহ এরা। এখানে এই প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষের মধ্যে জনগণ কোন পক্ষে? জনগণ তো নিরপেক্ষ। তারা তো মরিচ, পাটাপুতায় ঘষাঘষি মরিচের দফা রফা একটা কথা আছে আমাদের বাংলা প্রবাদে। প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষের মধ্যে যেই গণ্ডগোলটা বা সংঘাতটা, সেখানে চতুর্থ পক্ষ, তার তৃতীয় পক্ষকে সেখানে নাক গলিয়ে বিষয়টাকে জটিল করে দিল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব যদি না বলতেন এই আন্দোলন দমন করার জন্য ছাত্রলীগই যথেষ্ট, আমার মনে হয় না বিষয়টা জটিল হতো। কিন্তু এক নম্বর আমি বলিনি, শেষ করি, শেষ নেই। আমাদের দেশে আরেকটা প্রবাদ আছে, ধরে আনতে বললে বেঁধে আনে, আর বেঁধে আনতে বললে মারতে মারতে আনে। ছাত্রলীগ যখন দেখেছে যে তাদের দলের সাধারণ সম্পাদক বলছে ছাত্রলীগই যথেষ্ট, তাহলে আমরা যথেষ্ট দেখিয়ে দিই, লাঠিসোঁটা নিয়ে তারা নেমে গেল। নেমে যাওয়ার পরে ওই সময় বিএনপি চিন্তা করলো, ঘরে যখন আগুন লাগছেই আমি একটু আলু পুড়ে খাই। ঘর পোড়া আগুনে আলু পোড়া দিয়ে খাওয়ার একটা প্রবাদও কিন্তু আছে, শুধু প্রবাদ বলে যাচ্ছি। তারা আবার আলু পোড়া দিতে গেল এই আগুনে। কি তারা বলল যে আমরা কালকে থেকে এই ছাত্রদল সংবাদ সম্মেলনগুলো খেয়াল করেন, কালকে থেকে আমরা মাঠে থাকবো এই সাধারণ শিক্ষার্থীদের পক্ষে। এবং সেই সংবাদ সম্মেলনে উপস্থিতকে সিনিয়র যুগ্ম মহাসচিব, তার মানে বিএনপির ইন্ধনেই ছাত্রদল এই কথাটা বলছে এবং মাঠে নামছে। কারণ ওরা যদি নিজের ইচ্ছে নামতো তাহলে বলতো যে ছাত্র মানুষ করে ফেলছে না, এটা তার দলীয় সিদ্ধান্ত। এবং তারপর দিন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারা দেশবাসীকে বললেন আপনারা মাঠে নামেন, আসেন সবাই। আসেন সবাই তো বললেন। তার 2 দিন পরে আপনার মির্জা আলমগীর সাহেব বললেন যে যখন এই যে কোর্টের হয়ে গেল, রায়টা হয়ে গেল এবং আন্দোলন স্থগিত হবে বা, উনি আবার একটা বিবৃতি বললেন যে সমাধান হয় নাই, রাজনৈতিক মীমাংসা না হওয়া পর্যন্ত সমাধান হবে না, আন্দোলন এখনো শেষ হয় নাই, এই সরকারের পতন না ঘটা পর্যন্ত আন্দোলন চলবে। আমার প্রশ্ন, ছাত্রদের একটা দাবি, এই কোটা বিরোধী দাবির সাথে সরকার পতনের কি সম্পর্ক আছে?
এই যে এখানে বললাম না সবাই ফায়দা লুটতে এসছে। না কিন্তু তারা তো সরকার পতনের এই যে ঘোষণা এটা অনেক আগেই তারা দিয়েছে, তারা বিভিন্ন সময় তারা তো আন্দোলনের নিজেরা কর্মসূচি পারে ঘোষণা নাই। করেছে, এক দফা তো তাদের আছেই, ফলে তারা তো স্বাভাবিকভাবে সরকার পতন চাইবে। না, 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 না। আমরা মহিউদ্দিন ভাই, আমি ওই আলোচনায় আমরা আসবো একটু, বিএনপির প্রতিক্রিয়া বা এখানে কত রকম পক্ষ আছে, তাদের কি ভূমিকা। একটু ছাত্রদের নিয়ে যখন কথা হচ্ছে, আপনি এখন আপনি বলছিলেন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বললেন যে এদেরকে শিক্ষা দেওয়ার জন্য ছাত্রলীগই যথেষ্ট। কিন্তু আমি যদি একটু বলি যে আমরা দেখলাম যে এটি সরকার বলছে যে তাদের চাওয়া এবং সরকারের চাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই, এবং তাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছিল এবং বলছিল অপেক্ষা করার জন্য, বলা হচ্ছিল যে একটু অপেক্ষা করো, ভালো সুযোগ মানে সুখবর আসবে এমন বলা হচ্ছে। আমরা দেখলাম যে প্রধান বিচারপতি তিনিও কিন্তু এই একটা আহ্বান জানান ছাত্রদের যে তাদের প্রতি তিনি সংবেদনশীল এবং তাদেরকে ঘরে ফিরতে বললেন। ডেট এগিয়ে আনা হলো, হ্যাঁ, এই ডেট এগিয়ে নিয়ে আসা হলো। কিন্তু তারপরেও যখন ছাত্ররা আলটিমেটাম দিচ্ছে, তারপরেও তখন তারা রাষ্ট্রপতির ভবনে পদযাত্রা ঘোষণা করছে, নানা রকম কর্মসূচি ঘোষণা করছে, তাহলে কি আসলে আওয়ামী লীগ এক ধরনের আশঙ্কা করতে পারে না যে এই ছাত্রদের ভিন্ন কোনো উদ্দেশ্য আছে, সেই রাজনৈতিক বার্তাটা তারা পেয়ে গেছে বলেই তাদের রাজনৈতিকভাবে মোকাবেলা করবার জন্য ছাত্রলীগের কথা বলেছে? আপনি কি মনে করেন? কাম টু দি পয়েন্ট, যদি আপনি সেই আশঙ্কাটা করেন তাহলে আপনার কথা এবং আচরণ সেরকম হবে যে ওরা যেন খারাপ পথে যেতে না পারে, মানে ধ্বংসাত্মক পর্যায়ে যেতে না পারে, আমি সেইভাবে কথা বলবো এবং ওদেরকে ম্যানেজ করব। আপনি একটা জিনিস খেয়াল করেন তো, প্রথম দিকে যখন ছাত্ররা আন্দোলন করলো, সাধারণ শিক্ষার্থীরা, আমি কয়েকটাই দেখছি, দৃশ্যগুলো দেখছি যে শাহবাগ মোড়ে ওরা আসলে অবস্থান নিবে। খেয়াল করেন, শাহবাগ পেরিয়ে ওরা শেরাটন হোটেলের দিকে যাবে, পুলিশ বাধা দিল, কিন্তু শিক্ষার্থীদের স্লোগানের মুখে নিবৃত কি পুলিশ সম্ভ্রমে, সসম্ভ্রমে আমি বলবো, ইজ্জতে সরে গেল, ওরা চলে গেল, অবস্থান নিল, পুলিশ কিন্তু টু শব্দ করে নেই। তারপর দিন ওরা বঙ্গভবনে গেল রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিতে, সেখানে পুলিশ সহযোগিতা করলো। তাহলে ইন্ধন যোগাইলো কারা? ওই যে ছাত্রলীগ মায়ের শুরু করলো, এবং এইগুলো তো ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে আর কি, মনে করেন ফেসবুকে ছাত্রীদেরকে পিটাইছে। আমার প্রশ্নটি আমি বলি, অনেকগুলো একটা কারণে কিন্তু একটা ঘটনা ঘটে না। তারপরে সবচেয়ে মারাত্মক ব্যাপারটা লাগছে আমার, মাননীয় প্রধানমন্ত্রী একটা উক্তিকে কেন্দ্র করে ছাত্ররা নিজেদেরকে রাজাকার ঘোষণা করলো। এই প্রসঙ্গে একটু পরে আসি। আমি প্রশ্নটি একটু ক্লিয়ার হতে চাই আপনার কাছে, যে যখন বাংলাদেশের প্রধান বিচারপতি তিনি বলছেন ছাত্রদের নিবৃত থাকার জন্য, আমি একই সাথে বলি তখন শিক্ষকদের এক ধরনের আন্দোলনও চলতেছিল কিন্তু, এবং পরের রোববার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ক্লাসে ফিরে যাবে, ছাত্রদেরও কিন্তু ক্লাসে ফিরে যাওয়ার কথা বলা হলো। শিক্ষকদের সেই যে কি বলে আন্দোলন, সেটি তাদের যে পেনশন স্কিম নিয়ে যে আন্দোলনটা ছিল, তো শিক্ষকরা ক্লাসে যাবেন, রোববার থেকে ক্লাস শুরু হবে, এমন একটি বার্তা রাষ্ট্র থেকে দেয়া হলো। মাননীয় প্রধান বিচারপতি বললেন, আমরা আইনমন্ত্রীকে আশ্বাস দেখলাম, আমরা প্রধানমন্ত্রীকেও তার আগে বলতে শুনেছি, কিন্তু এত সত্ত্বেও কিন্তু তারা তাদের আন্দোলনের কর্মসূচি থেকে কেন সরে গেল না, বা তারা ক্লাসে কেন গেল না, সেই প্রশ্নটি একটু বলেন। তারা তো রাষ্ট্র, সরকার, প্রশাসনের অনেক উঁচু পর্যায়ের লোক। আমি যে সাধারণ মানুষ, কেন গেল না তারা শ্রেণীকক্ষে ফিরে? আপনি কি মনে হয় যে আমি যে সাধারণ মানুষ, আমি পর্যন্ত বলেছি ছাত্ররা কেন অপেক্ষা করছে না? আর আমি এমন একটা বিরোধী দল পেলাম না, আপনি বলেন যে কেন অপেক্ষা করছিল না? ব্যাখ্যা, আমি এমন একটা বিরোধী দল পেলাম না যারা ছাত্রদেরকে বলবে তোমরা অপেক্ষা করো, ক্লাসে ফিরে যাও। ক্লাসে ফিরে যেতে কিন্তু কেউ বলে নাই। আজকে বিএনপি বলেন, জামাত বলেন, যারা বলেন, তারা ছাত্রদেরকে ব্যবহার করতে চেয়েছে, এবং ব্যবহার করতে গিয়ে তারা অরাজকতা সৃষ্টি করতে চেয়েছে। এটা একটা তাদের, এই সরকারের পতন ঘটানো হলো তাদের টার্গেট, তার মূল লক্ষ্য। এই জন্য কারো আশ্বাসেই এই সাধারণ শিক্ষার্থীরা ভরসা করে নাই। কিন্তু ছাত্ররা তো বলে আসছে যে এটি একটা রাজনৈতিক আন্দোলন, নিয়মতান্ত্রিক আন্দোলন, এবং সেখানে রাজনীতির কোন রকম দলের বা মতের প্রাধান্য নেই, এবং তাদের সংশ্লিষ্টতা নেই। তারা কেন এই সরকারের যে আপোষের বা সমঝোতার মানে বার্তাটি তারা নিল না? সরকারের গোয়েন্দা সংস্থারা কি করছে, ওদের যে সমন্বয়ক, আমার সন্দেহ, এটা আমার ডাউট, ওদের যে সমন্বয়ক যে কয়জন আছে সারা বাংলাদেশে,
সেখানে কোনো না কোনো রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের কর্মীরা আছে, আমি শিওর। একজনের কথা আমি জানি, ওর নাম নাহিদ ইসলাম। গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে একটা ছাত্র সংগঠনের সে নেতা। সে কিন্তু সাধারণ শিক্ষার্থী না। না, কিন্তু আমরা তো তাদেরকে সাধারণ ছাত্র হিসেবে জানি। হ্যাঁ, আমরা এইটাই সেভাবেই আমি তারা বলছি। কেন কেন এখনো গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত করে দেখছে না এদের মধ্যে কতজন বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে জড়িত? কে ছাত্র শিবিরের সাথে, কে ছাত্র দলের সাথে, কে ছাত্রলীগের না, সাথে। কিন্তু ছাত্র সংগঠন জড়িত থাকলে আচ্ছা। সেটা কি অপরাধ কিনা? মানে কোনো না, অপরাধ না। ছাত্র যে যদি দাবি নিয়ে আপনি যদি ছাত্র সাধারণ ছাত্রদের দাবি একরকম হতে পারে, আর আমি যদি একটা রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতা হই, আমার দৃষ্টিভঙ্গিটা আরেক রকম হবে। রাজনৈতিক ফায়দা লুটার জন্য আরেকজন আমার উদ্দেশ্য থাকতে হ্যাঁ। পারে সেখানে। এখন কথা হইল যে এদের কারণে এই রাজনৈতিক দলগুলো বাইরে থেকে ইন্ধন না দিলে এই আন্দোলন, এই রক্তক্ষয়ী আন্দোলনে পরিণত হতো না, এতগুলো মানুষ মারা যেত না, মানে এই মর্মান্তিক ঘটনাগুলো ঘটতো না, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হতো না, যদি আমাদের রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল আচরণ করতো। আমি বলবো তারা দায়িত্বশীল আচরণ করতে ব্যর্থ হয়েছে। জি, একটা কথা, মানে দ্বিতীয়- তারা যে আন্দোলন থেকে যে তারা ফিরে এলো না বা আন্দোলনে তারা স্থগিত দিল না, সেটি কি মনে করেন যে এর পিছনে কোনো একটা উদ্দেশ্য আছে, নাকি উদ্দেশ্য তো সরকারের অবশ্যই। প্রতি তাদের যে একটা অনাস্থা মতলববাজদের বা তারা উদ্দেশ্য আন্দোলন আছে। থেকে ফিরে এলে সরকার তার দাবিটা হ্যাঁ। মানবে না, এই ধরনের অনাস্থা কাজ না, করেছে? অনাস্থা কোনটা? কাজ করছে, একটা অনাস্থা আছেই যে সরকার, কিন্তু সরকার তো মানছে 2018 সালে মেনেছিল। না, আসলে 2018 হ্যাঁ। থেকে তো আসলে মানে আমরা আর সরকারকে তো তো খুব কোটা একটা নেই, কোটা নেই। সরকারকে তো খুব একটা দোষ দিতে পারে। আজকে দোষী করছি আমরা সরকারকে যে গুলি চালিয়েছে, মানুষ মারা গেছে। সেটা আমরা আসবো যে হ্যাঁ। গুলি না চালিয়ে কোনো উপায় ছিল আচ্ছা, কিনা সরকার। শোনেন। তারপর দ্বিতীয় কথা হলো, ওই যে কথাটা ছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী একটা উক্তিকে কেন্দ্র করে আমি কষ্ট পেয়েছি, কারণ আমি মুক্তিযুদ্ধের একটা প্রত্যক্ষদর্শী, শুধু না মুক্তিযুদ্ধের দর্শী না শুধু, আমি মুক্তিযুদ্ধের একজন কর্মী। আমি ক্লাস 7-এ পড়তাম তখন। আমি বাংলাদেশের স্বাধীনতার সূর্য উদিত হতে দেখেছি পূর্ব আকাশে। আমার খুব কষ্ট লেগেছে যে আমাদের এই নতুন প্রজন্মের ছেলেরা বুকে টোকা দিয়ে বলছে আমি রাজাকার, আমি রাজাকারের সন্তান। ওরা রাজাকার আর মুক্তিযুদ্ধের পার্থক্য কি বোঝে না মনে হয়। না, তারা বলছে তারা অভিমান থেকে বলেছে, না, না, স্যাটায়ার অভিমান না, করার রাখেন জন্য আপনি বলেছে, অভিমান থেকে বলবো। মাননীয় আমি প্রধানমন্ত্রীর এখন কি- বক্তব্যের প্রেক্ষিতে তারা বলেছে। আমি কি এখন অভিমান থেকে আমার নিজেরাই আমি কুত্তার বাচ্চা বলবো? এটা বলতে পারবো না। তার একটা সীমা থাকবে। আচ্ছা, এর একটা কারণ আছে। 1984 সালে সম্ভবত বা 85-তে প্রখ্যাত সাহিত্যিক বশির আল হেলাল বলেছিলেন বাংলা একাডেমির একটা আলোচনায়, আমাদের অভিভাবকরা সন্তানদের মুক্তিযুদ্ধের কথা শোনান না। এই না শোনানোর ফলে এমন একদিন হয়তো আসবে, একটি প্রজন্ম জানবে যে মুক্তিযোদ্ধা নামের দুষ্কৃতকারীরা 1971 সালে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করতে চেয়েছিল। আজকে বোধহয় সেই সময়টা আসছে, কারণ কেউ মুক্তিযুদ্ধের কথা শোনায় না। মুক্তিযুদ্ধের ইতিহাস যে যার মতো শোনায়। একদল চেষ্টা করে, পরিষ্কার বলছি আমি, একদল চেষ্টা করে এই মুক্তিযুদ্ধের যিনি সংগঠক, 24 বছরের সংগ্রামকে যিনি মুক্তিযুদ্ধের দোরগোড়ায় নিয়ে গেলেন এবং যার নামে দেশ স্বাধীন হলো, যার নামে মুক্তিযুদ্ধ চললো, সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একজন আপোষকামী নেতা হিসাবে চিত্রিত করতে চায় যে উনি এই ইয়াহিয়া ভুট্টোর সাথে আপোষ করতে চেয়েছিলেন। মুক্তিযুদ্ধে তার কোনো এটা ধৃষ্টতা। কৃতিত্ব নেই। যুদ্ধে কোনো কৃতিত্ব নেই। আচ্ছা, আরেক দল, যেই লোকটা এক অসহায় জাতিকে একটা বাণী শোনালো বঙ্গবন্ধুর পক্ষে, স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়া, তাকে বলে পাকিস্তানিদের এজেন্ট। অর্থাৎ আমি এটা বললাম এই জন্য, অথবা বঙ্গবন্ধুর প্রতিপক্ষ হিসেবে তাকে দাঁড় করানো হলো। তার কারণ হয় না প্রতিপক্ষ, এটা তো কুপবন্দুকদের কাজ। বঙ্গবন্ধুর সামনে তো জিয়াউর রহমান অত বড় না, অত বড় না। বৃক্ষ আর একটা পাতা, হয়তো আচ্ছা, কেউ কেউ বলার এখন চেষ্টা করেছেন। জিয়াউর রহমান তার জায়গায় অনন্য, বঙ্গবন্ধু বিশাল, ওটা আলাদা জিনিস। আর তৃতীয় আরেকটা পক্ষ আছে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারা জাস্টিফাই করতে চায় 71-এ তারা সঠিক অবস্থান ছিল। আজ পর্যন্ত তারা কিন্তু স্বীকার করে নাই যে 71-এ তারা ভুল করেছিল, একমাত্র সবুর খান ছাড়া। খান আব্দুল সবুর খান বঙ্গবন্ধুর কাছে জেলখানা থেকে চিঠি লিখেছিলেন যে মুজিব, হয়তো ছোট ভাই মুজিব বলতো, 71-এ আমরা না হয় একটা ভুল করে ফেলাইছি, সেজন্য তুমি দেশের প্রধানমন্ত্রী,
আর আমরা জেলে থাকবো, এই একটা মাত্র সেটা লোক ব্যক্তিগত চিঠিতে বলেছেন, ব্যক্তিগতভাবে হয়তো স্বীকার ভুল কথা করছে তো, বলেছেন, ব্যক্তিগত হলেও স্বীকার করছে, কিন্তু রাজনৈতিকভাবে ঘোষণা দিয়ে সেটি করেনি। জামায়াত ইসলামী বা শিবিরের একটা ছেলেকে পাবেন খুঁজে যারা বলবে যে ৭১ আমাদের নেতারা ভুল করেছিল? পাবেন না, পাবেন না তারা। এখন এই যে ইতিহাস বিকৃতি, যেটা আমাদের এই প্রজন্মকে আমরা কি শিখাচ্ছি? আমরা যদি শিখাইতাম যে বঙ্গবন্ধুই এই দেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, উনি আমাদের জাতির জনক, উনি আমাদের, কিন্তু মোহন ভাই একটু আরেকজন যদি না বলতো যে জিয়াউর রহমান পাকিস্তানের চর, তাহলে কিন্তু প্রকৃত ইতিহাসটা আমি একটু আপনার সাথে আপনার আলোচনার প্রয়োজনই বলছি যে আপনি বলছেন যে আমাদের এই প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা শেখাতে পারিনি, বরং তারা নানা রকম বিভ্রান্ত বিকৃতিমূলক ইতিহাস তারা শুনে শুনে বড় হয়েছে। কিন্তু আওয়ামী লীগের গত ১৬ বছর থেকে ক্ষমতায় আছে, আমরা জানি যে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বা পাঠ্যপুস্তকগুলোতে বঙ্গবন্ধুকে আবার ফিরিয়ে আনা হয়েছে, ৭ই মার্চ ফিরে এসেছে, মুক্তিযুদ্ধের নানা রকম ঘটনা প্রবাহ আমরা জানি, আমাদের যে বীরশ্রেষ্ঠ তাদের যে আত্মত্যাগ সেই কথাগুলো নানা রকম নানা শ্রেণীতে আছে। তো তারা তো এইগুলো পড়ে পড়েই বড় হয়েছে। আপনি বলছেন যে আমাদের পাঠ্যপুস্তকে, অন্তত পাঠ্যপুস্তকে আমি জানি যে মুক্তিযুদ্ধের নানা ঘটনা প্রবাহ আছে, সেখানে বঙ্গবন্ধু ৭ই মার্চ, আমাদের যে পাকিস্তানের যে বৈষম্য বা পূর্ব পাকিস্তানের উপরে তার যে স্বাধিকার আন্দোলন সবগুলো আছে। কিন্তু তা সত্ত্বেও কেন এই প্রজন্ম যারা, আপনি যদি বলছেন যে আমি রাজাকার, এই স্লোগান তাদের মুখে উঠল, আপনি কি মনে করেন যে কেবলমাত্র ইতিহাস চেতনার থাকলেই এটি হতো না, অথবা এখানে তারা আরেকভাবে তারা বলছে এটা নানা রকম বাক্যে পাওয়া যাচ্ছে? আমি হয়তো আলোচনা একটু পার্ট হয়ে যাচ্ছি, যেহেতু আমরা দুজনই এখানে আজকে সুযোগটুকু নিচ্ছি, আপনি কিছু মনে করবেন না? জি, যেটি বলা হচ্ছে একটি পক্ষ বলবার চেষ্টা করছে যে আমরা সবাই রাজাকার, এটি তারা তাদের স্যাটায়ার অভিমান থেকে বলেছে। এবং বর্তমান সময়ে যারা আওয়ামী লীগ করছে অথবা বঙ্গবন্ধু কন্যা মানে প্রধানমন্ত্রী, তিনি যে কাজগুলো করছেন তারা কিন্তু বর্তমান সময়ে রাজাকারের কাজ করছেন। তারা এই কথা বলেছেন যে তারা স্যাটায়ার করে এই যে রাজাকারের মানে এই সময়ের যে রাজাকার যারা, তাদের প্রতি একজন স্যাটায়ার তারা করেছেন, এই কথা বলেছেন। আপনি বলেছেন যে স্যাটায়ার বা অভিমান থেকে তো আমি আমার নিজেকে আমার প্রশ্নবিদ্ধ বা কুকুর বলতে পারি না। তারা আমরা দেখেছি তারা এই স্লোগানটা কিন্তু কারেকশন করে নিয়েছেন, হয়তো পরের দিন কারেকশন হয়েছে, যদি এটি নিয়ে নানা রকম, কিন্তু না তারপরেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় হয়তো এটি নিয়ন্ত্রণ থাকে না, বিভিন্ন জায়গায় কিন্তু এটা পরবর্তীতে বলেছে। আমরা 18 তারিখেও কিন্তু এই স্লোগান আমরা বিভিন্ন জায়গায় শুনেছি, যখন সারা দেশব্যাপী এক ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। তো ইতিহাস চেতনার কথা যে আপনি বলছেন, মানে তাহলে আওয়ামী লীগের যে ইতিহাসে ফিরিয়ে আনবার যে প্রচেষ্টা, এটি কি আপনি কিভাবে দেখছেন যে এটি কেন কার্যকর হলো না? আপনি বলছেন যে পরিবারে আমরা অভিভাবকরা হয়তো আওয়ামী লীগের কথা কি বলবো, আওয়ামী লীগের লোকেরা আর কি, আওয়ামী লীগের বুদ্ধিজীবী বলেন, আওয়ামী লীগের নেতারা বলেন, ওনারা যখন এই ইতিহাস চর্চা করেন তখন ভুলে যান যে এদেশে আওয়ামী লীগের বাইরেও কিছু লোক আছে এবং তাদের পার্সেন্টেজ হলো প্রায় 65%, যারা ভোটের হিসাবে বলছি, যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে একমত না বা আওয়ামী লীগের মতের সাথেও একমত হবে না। কয়েকজন মন্ত্রী আছেন, অনেক সময় আবার ভুল হয়, ভ্রম হয় যে মাননীয় প্রধানমন্ত্রী বোধহয় তাদেরকে রাখছেন বিএনপি আর জিয়াউর রহমানকে তুলোধনো করার জন্য, আর কোনো কাজ নাই, তাদের দাপ্তরিক কোনো কাজ নাই। এগুলো করতে করতে এই দেশের বেশিরভাগ মানুষকে ইতিহাস বিমুখ করে দিয়েছে। আমি জানি এমন অনেক অভিভাবক আছেন, বাচ্চারা যদি তাদের মুক্তিযুদ্ধের কথা বলতে যায়, বইয়ের মধ্যে লেখা আছে রাখ ইতিহাস তো আমরা জানি। আওয়ামী লীগের নেতারা যেগুলো কয় ওইগুলোই বইয়ে লেখে, এটা বলে তারা, প্রমাণ আছে আমার কাছে। কিন্তু ওই যে আবার দায়িত্বশীল ব্যক্তিরা যদি দায়িত্বশীল আচরণ না করেন, তাহলে কিন্তু এই বিভ্রান্তি চলতেই থাকবে। আর ওই যে ছেলে মেয়েদের পড়ানো হচ্ছে বই পড়ে, ছেলে মেয়েরা আজকাল বই পড়ে, আপনি জানেন? একটা মানে পাবলিক লাইব্রেরি থেকে বই নেয় ছেলে মেয়েরা, আমরা স্কুলের ছোট লাইব্রেরি থেকে বই নিয়ে, এখন তো ডিজিটাল যুগ, এখন তারা মোবাইলে সবকিছু পায়। তারা ছোটবেলা থেকে, আপনি মনে করেন আমি যখন ক্লাস 9-এর ছাত্র, আমার স্কুল থেকে রক্তপ্রান্ত নাটকটা আমি পড়ে ফেলেছিলাম 2 বার। আগ্রহ থাকতে হবে, মোবাইলতেও তারা পেতে পারে নানা রকম সোর্স আছে, ইউটিউবে নানা রকম কন্টেন্ট আছে। আপনি বলবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা উপন্যাসের নাম্বার করতে দিচ্ছি, নেট থেকে বের করে দিতেছি, বই টাচ করবে না, ওর সাথে তার ইনভলভ না। এর ফলে এখন কথা হলো, আপনি যদি আপনি যদি সচেতন একটা প্রজন্ম, আগামী প্রজন্ম গড়তে চান, তাদেরকে আপনাকে ইতিহাস সচেতন করতে হবে। ইতিহাসের এবং ইতিহাস
যদি না জানে, যে জাতি নিজের ইতিহাস না জানে, সেই জাতি কোনোদিন আগাতে পারে না, তারা পরনির্ভর হয়ে যাবে। যে মোহন ভাই, আমরা ইতিহাস চেতনা নিয়ে এখানে থামি, একটু আলোচনাটা আন্দোলনটা চলছিল, আমি সেই প্রসঙ্গে। আচ্ছা, একটি কথা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে চীন সফর উপলক্ষে যে সম্মেলন হলো, সাংবাদিক সম্মেলন, সেখানে তিনি বক্তব্য দিয়েছেন। এমন একটি প্রশ্নের প্রেক্ষিতে তিনি যে বক্তব্যটা দিয়েছেন, এটিকে আপনি কিভাবে দেখছেন? যে অনেকে বলছেন যে আসলে এই সাংবাদিকতার যারা আছেন সাংবাদিকতায়, তাদের আরো বেশি দায়িত্বশীল হতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে আমরা এক ধরনের অনানুষ্ঠানিক এক ধরনের পরিবেশ দেখি, নানা রকম হাসি কথা দেখি। এটি আসলে কতটা আচরণ একেবারে স্বাভাবিক মানুষের সাথে, প্রোটোকল থাকে না সম্ভাবনা, এটা একটা ভালো দিক। কিন্তু এটিকে ভালো দিক বলছেন, কেউ কেউ বলছেন যে না, এটি এক ধরনের আনুষ্ঠানিকতা থাকা দরকার, তাহলে আনুষ্ঠানিক সুনির্দিষ্ট প্রশ্ন এবং তার উত্তর থাকা দরকার। খোঁজ গল্প করবেন, সেখানে প্রোটোকল না থাকলেও চলে, কিন্তু রাষ্ট্রীয় কাজের সময় প্রোটোকলটা লাগবে। এখন কথা হলো যে আপনি যেটা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্যকে, মাননীয় প্রধানমন্ত্রীকে দায়ী করা হচ্ছে যে তিনি বক্তব্যটা দিয়েছেন বলে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। আপনি এটি কিভাবে দেখছেন? না, এটা হচ্ছে খণ্ডিত অংশ। তো এটা একটা প্রভোকেটিভ প্রশ্ন, এটা আদালতে চলে। প্রভোকেটিভ মানে তখন ওই জাজকে বলে আপত্তি হয় যে আমার মক্কেলকে দিয়ে এই কথা বলানোর জন্য আমার প্রতিপক্ষ এই প্রশ্নটা করেছেন, বলানোর জন্য এইভাবেই প্রশ্নটা করা হয়েছিল, যাতে মাননীয় প্রধানমন্ত্রী ওই উক্তিটা করেন। তো যারা প্রশ্ন করেন সেখানে, আমি অনেকগুলো সাংবাদিক সম্মেলন দেখেছি, তো দুর্ভাগ্যবশত দীর্ঘটা দেখা হয় না, আমার অন্য কাজে ছিলাম। আমি দেখেছি প্রশ্নের চাইতে ওখানে তৈলমর্দন বেশি হয়, যেটা প্রধানমন্ত্রী নিজেও হয়তো চান না। তার তো তেলের দরকার নাই, তার তো প্রশ্ন শোনা দরকার, ভালো প্রশ্ন, উনি জবাব দেবেন, সেখান থেকে একটা ওয়ে বের হয়ে আসবে, ভবিষ্যতে কাজ করার একটা সুযোগ বের হবে। এখানে হলো নিজের পরিস্থিতি দেখা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার জন্য এক একজন আবির্ভূত হন, এটা তো হয় না। এটির পরিবর্তন দরকার আসলে, তাই না? হ্যাঁ, এটা পরিবর্তন দরকার। আমি দেখেছি যে ওই 91-96-তে আমি তখন একটা পত্রিকায় কাজ করতাম, আমাদের একজন ফরেন মানে ইয়ে ছিল, বিশেষ সংবাদদাতা, কূটনৈতিক সংবাদ, ডিপ্লোম্যাটিক, উনি যেতেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মেলনে। তো উনি দাঁড়াইলেই বলতেন প্রধানমন্ত্রী, ও আপনি তো, হ্যাঁ, পত্রিকার নাম ধরে বলেন, আপনি হ্যাঁ বলেন, কি প্রশ্ন করবেন? প্রশ্ন করতে সবাই যারা যেত তারা সবাই প্রশ্ন করত, সফর নিয়ে দেশের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করতেন। কেউ তাকে প্রশংসা করার জন্য ওই সংবাদ সম্মেলনে যেতেন না। এই পরিবর্তনটা কেন হলো, আপনি কি মনে করেন? এটা হলো এটা প্রধানমন্ত্রী যারা প্রেস উইংটা যারা, আমাদের নতুন প্রেস সচিব গেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে, আমরা জানি যে প্রেস সচিব নাইমুল ইসলাম ভাই গেছেন, তো তিনি নিশ্চয়ই এই ক্ষেত্রে এক ধরনের ভূমিকা রাখবেন, রাখতে পারতেন। উনি যে ভূমিকাটা রাখছেন সেটার ফল তো পেলাম। মাননীয় প্রধানমন্ত্রী যে যুক্তিটা করেছেন, ওই যুক্তিটা ওনার বেলায় প্রযোজ্য, ওই ওনার প্রেস সচিবের বেলায় প্রযোজ্য। তিনি কিন্তু প্রথমে বলেছিলেন যে নির্দিষ্টভাবে প্রশ্ন করবার জন্য, একবার তিনি শুরুতে বলেছিলেন। সুতরাং আমরা এই দেশের সব মাননীয় প্রধানমন্ত্রী যাদেরকে নিয়োগ দিবেন সবাই যে একেবারে আর কি ফিটেস্ট এমন কিন্তু না, কিছু ভুল তো উনি করতেই পারেন। আচ্ছা, আমরা একটু আলোচনা এগিয়ে নিতে চাই। তাহলে মাননীয় প্রধানমন্ত্রীকে দায়ী করা হচ্ছে যে তিনি রাজাকারের বাচ্চা বলেছেন আন্দোলনকারীদের, সে কারণে আন্দোলনকারীরা ক্ষুব্ধ হয়ে রাত 12টার সময় বা মধ্যরাতে তারা হল থেকে বের হয়ে এসেছে। আপনি মাননীয় প্রধানমন্ত্রী বিকেলে সংবাদ সম্মেলন করলেন, কিন্তু আমরা স্পার্কের সাথে দেখলাম যে মধ্যরাতে এবং বিভিন্ন হল থেকে মেয়েরাও বের হয়ে 6 ঘন্টার ব্যাপার। এটিকে আপনি কিভাবে দেখছেন, যে এটি কি আসলে স্বতঃস্ফূর্তভাবে ছাত্রদের নাকি এটি এক ধরনের সংগঠিত করা হয়েছে? আপনি কি মনে করেন? আমার ধারণা, রাজাকার শব্দটা যাদের কাছে প্রিয়, যেই সম্প্রদায়ের কাছে প্রিয়, বাংলাদেশের যেই গোষ্ঠীর কাছে প্রিয়, একটা ভেজাল লাগানোর জন্য ছেলেদেরকে উস্কিয়ে দিয়েছে যে তোমরা বের হও, বের হয়ে বলো যে তোমরা সবাই রাজাকার। মানে একটা বিষয়টাকে কমপ্লিকেটেড করে দেওয়ার জন্য ছেলেরা এটা করতো বলে মনে হয় না। সেটি তো হয়েছে কমপ্লিকেটেড, হ্যাঁ হয়ে গেছে কমপ্লিকেটেড, এবং ওরা সাকসেস যারা এটা করিয়েছে। কারণ সাধারণ ছাত্রদের মাথা থেকে আসবে না যে চলো আমরা স্লোগান দিই যে আমরা সবাই রাজাকার, এটা দিবে না। জি, আমার বিশ্বাস এটা। মোহন ভাই, আমার মনে আছে 18 সালে যখন এই কোটা বিরোধী আন্দোলন হয়, বা তারও আগে যখন নিরাপদ সড়কের আন্দোলনে আমি দেখেছি দু একটি সমাবেশে যে ছাত্ররা প্ল্যাকার্ড নিয়ে আমি রাজাকার, এই প্ল্যাকার্ড কিন্তু ছিল, আপনি মনে আছে কিনা
আপনি আপনি ওটা আপনি দেখেছেন কোটা কিনা কোটা আন্দোলনের কোটা সময় আন্দোলন ছিল। 18 সালে। তাহলে এই যে আমি রাজাকার এই বক্তব্যটাকে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে যে ছাত্রদের মুখে না, তুলে এ ধরা আগেও হয়েছে তা ছিল, নয়, আগেরবারও এটি ছিল। কিন্তু আগেও তুলে দেওয়া হয়েছিল। এবং ফলে তখন আমরা বলেছি, লিখেছি, যেটা খুব খারাপ প্রবণতা, এটা রোধ করা কিন্তু দরকার। কিন্তু এই ঘটনায় আমাদের এবার ছেলেরা এবার রাজাকার- এবার প্রধানমন্ত্রীকে দায়ী করা হচ্ছে, তারা অভিমান থেকে কথাটা না না বলছে। এটা হ্যাঁ, সেটা দায়ী করছে, এক শ্রেণী দায়ী করতে পারে, যে যেভাবে বোঝে আর কি। কিন্তু বিষয়টা তো গভীরভাবে তলিয়ে দেখতে হবে, কেন এটা হলো, উনি কেন বললেন, বা ওরা কেন হঠাৎ করে রাত 12টার সময় বেরিয়ে আসলো। এই শত শত হাজার হাজার ছেলেমেয়েরা কোথেকে আসলো, এরা হল থেকে বেরিয়ে আসলো, কেন ওরা বেরিয়ে আসবে? একটা একটা কথা নেই, তোরা তো আন্দোলন করবা, তারপর দিন আবার রাস্তায় যাওয়া, তারপর আন্দোলন করবা, বা বিবৃতি দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যটাকে তারা করতে পারতো, হ্যাঁ, নিন্দা খণ্ডন প্রকাশ করতে নিন্দা করতে পারতো পারতো। এক ধরনের বাণী দিয়ে, বিবৃতি দিয়ে। এখন কথা হলো, দেখেন যে এই স্বাধীনতার এই 54 বছর পরেই ধরেন যে রাজাকার মুক্তিযোদ্ধার যে বিতর্কটা, এটা এমন প্রকট আকার ধারণ করেছে যে মানে আমার ভয় হচ্ছে জাতি ডিভিশন হয়ে যায় কিনা। কারণ এখন কিন্তু একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, 71 সালে যারা যুদ্ধ করেছেন তাদের নাতিরা বড় হয়ে গেছে এখন। 75-80 বছরের একটা মানুষের নাতিরা তো 20-25 বছর বয়সী হইতে পারেন। আচ্ছা, একজন মুক্তিযোদ্ধার নাতি যদি একজন রাজাকারের মেয়ে বিয়ে করে, একজন রাজাকারের মেয়ে যদি মুক্তিযোদ্ধার নাতির কাছে বিয়ে হয়, বা তার নাতি তার নাতনি এইভাবে যদি হয়, তাহলে তাদের ঘরে যে সন্তান হবে তারা কোন প্রজাতির হবে? তারা কোন প্রজাতির হবে? কারণ এটা তো আসলে প্রজাতি নয়, এটা একটা আদর্শ, একটা বিশ্বাস, একটা আইডিয়া। ফলে এটা বায়োলজিক্যাল কোনো প্রজাতি নয়। আমি এই বিতর্কটা অবসান হওয়া উচিত, এবং বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিয়ে 71-এর যারা বিরোধিতা করছে মুক্তিযুদ্ধ, তাদের উচিত ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চেয়ে যে ভাই আমাদেরকে রাজাকার বলে গালি দিও না, আমরা বাংলাদেশের নাগরিক, এটা বলা উচিত। তাইলে বিতর্কের অবসান ঘটবে। মনু ভাই, আমি একটু যেহেতু আলোচনাটা আপনি উত্থাপন করলেন, যেটি বলছেন যে বাংলাদেশের 54 বছরের বা 53 বছর স্বাধীনতার পরে এসে আমরা এই জন্য মুক্তিযুদ্ধের পক্ষে বা বিপক্ষে, এই বিষয়টাকে কেন আমরা বলছি, অনেকে বলেন যে এটি রাজনীতিতে এই ধারাটাকে তৈরি করা হয়েছে, কেউ বলেন যে না, এটা অনিবার্যভাবে ঐতিহাসিকভাবে তৈরি হয়েছে, কেউ বলছেন যে 71-এর যে যারা স্বাধীনতা বিরোধী শক্তি, 71-এর সময় বা তার পরবর্তী সময় তাদেরকে আসলে নিঃশেষ করবার প্রয়োজন ছিল রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে। পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের উদাহরণ আছে, সেটি না করাতে ফলে তারা পরবর্তীতে 75-এ বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে পরবর্তী সময় তারা নানাভাবে সামাজিক এবং রাজনৈতিকভাবে পৃষ্ঠপোষকতা পেয়েছে, তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে, ক্ষমতায় তারা এসেছে, তারা দল ফিরে পেয়েছে, দল করেছে, এরকম নানা রকম বিশ্লেষণ তো আছে। আপনাকে একটু বলতে চাই যে আমরা এই বিভাজন চাই না, কিন্তু এটি তো অনিবার্য কিনা? আপনি কি মনে করেন যে, আপনি নিজেও বলছেন যে এত বছর পরেও সে মুক্তিযুদ্ধকে, যে মুক্তিযুদ্ধ কালীন যারা রাজাকারি করেছে, যারা আল বদরে যুক্ত হয়েছিল, যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেছে, তারা তো আছে, তারা তো সেই ভুলটা স্বীকার করেন। আমরা কিন্তু একটা রিকনসিলিয়েশনে আসিনি। আমরা তো আসল প্রসঙ্গটা একটু চাপা পড়ছে, যদি পরিবর্তন একটু বলি, এটা এড়ানো সম্ভব এবং এমন মধ্যে পরিহার করা দরকার। যদি তাই না হতো, যে মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করছেন বা পাকিস্তানিদের সহযোগিতা করছেন, তাদেরকে তো অনেক আগেই অ্যাবজর্ব করে নেওয়া হয়েছে আমাদের মধ্যে। না যারা দেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলকাতা থেকে ঢাকায় আসার পরে প্রথম, মানে কলকাতা তো লন্ডন থেকে ঢাকায় আসার পরে এয়ারপোর্টে নেমেই প্রথম যাকে তার প্রেস সচিব নিযুক্ত করলেন, ভদ্রলোকের নামটা যেন কি, উনি ছিলেন তখন এপিপির ম্যানেজিং এডিটর, পুরা মুক্তিযুদ্ধের 9 মাস, খেয়াল করবেন। এবং বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে যত প্রচারণা আন্তর্জাতিক ওনার হাত দিয়ে হয়েছে এবং উনি করেছেন। আপনি নামটা বললে হয়তো আরেকটু অথেন্টিক হতো, আমি জানি না, এই মুহূর্তে নামটা মনে আসছে না, কি আব্দুল আজিজ টাজিজ এই ধরনের একটা নাম, যাই হোক। তো উনি এটা করছিলেন, কেন করছিলেন? বঙ্গবন্ধু তো চেয়েছিলেন যে আমরা স্বাধীন হয়ে গেছি, আমরা সবাই মিলে দেশটাকে গড়ে তুলব,
না, কিন্তু তো তাকে সেই সুযোগটা দেওয়া হয় নাই। কিন্তু মনে হয় বিচারের তো প্রক্রিয়া শুরু হয়েছিল 73 সেটাই সালে, ছিল। ট্রাইব্যুনাল গঠন সেটাও- করা হলো। সেটাও- যারা সবচেয়ে বেশি অপরাধী, যারা ধর্ষণ, হত্যা, অগ্নিসংযোগ, ধর্মান্তরিত হ্যাঁ। এই ধরনের কাজে যুক্ত ছিল, তাদের কিন্তু বিচার প্রক্রিয়া চলছিল। হয়তো সাধারণ ক্ষমার মধ্যে যারা বিভিন্ন রাজনৈতিক কারণে তারা গিয়েছে বা সমর্থন করেছে তাদেরকে ক্ষমা করা হয়েছিল। আমরা 75-এ কিন্তু এই যে ট্রাইব্যুনাল, বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে তো এই ট্রাইব্যুনাল পরবর্তীতে কার্যকর হয়নি, এটিকে বাতিল করা হয়েছে এবং পরবর্তীতে না, 71-এ যারা রাজনীতি করতো অর্থাৎ যারা পাকিস্তানের সহযোগী ছিল তাদের রাজনীতি ফিরে আনা হলো। না, আপনি কি মনে করেন যে বঙ্গবন্ধু তো আমাদের সাথে কম বুঝতেন না? নিশ্চয়ই না। উনি নিশ্চয়ই এই না, দেশটার প্রতিষ্ঠাতা, এই দেশটার প্রতিষ্ঠাতা, এই দেশের প্রথম রাষ্ট্রপতি এবং প্রথম প্রধানমন্ত্রী। এই দেশটাকে কিভাবে গড়ে তুলতে হবে এই চিন্তা ভাবনা তার মাথায় ছিল। কিভাবে করলে এই দেশটা সঠিক পথে এগিয়ে যাবে সেই চিন্তা ভাবনা তার ছিল। উনি সেটাই করেছিলেন, করার চেষ্টা করেছিলেন। যুদ্ধ বিধ্বস্ত একটি দেশকে হ্যাঁ, পুনর্গঠনের হ্যাঁ, কাজে হাত দিয়েছিলেন। সুতরাং ওই যুদ্ধ বিধ্বস্ত দেশকে পুনর্গঠন করতে হলে সবাইকে নিয়েই করতে হবে। যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল তাদেরকে উনি বলেছিলেন আসো দেশ গড়ি। কিন্তু কারণ উনি চান নাই যে তোমরা ওরা বাইরে থাকুক, দেশের না, বিরোধিতা করুক। সেটি কি ভুল হয়েছে কিনা? মানে আমরা দেখেছি আমি যে মনে করি না কিউবার বঙ্গবন্ধু- বিদ্রোহের পরে আমি- ফিদেল কেস্ট্রো তিনি শুদ্ধ ওটা- অভিযান ওটা ছিল করেছিলেন। বিপ্লব। আমরা ইন্দোনেশিয়ার সুকর্ণকে দেখেছি, সেখানে কমিউনিস্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন। পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা বিপ্লবের বিরোধিতা করে, প্রতি বিপ্লব তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেকে মনে করেন যে 71 সালে এই ব্যবস্থাটি যদি নেওয়া হতো তাহলে আজকের এই যে বিভাজন এটা আমাদের দেখতে হতো না। বঙ্গবন্ধু কি ভুল করলেন কিনা যে তাদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করে? মানবিক নেতা, মুক্তিযুদ্ধে লাখ লাখ মানুষ মারা গেছেন, এরপর আবার উনি কিছু লোককে ধরে মেরে ফেলবেন, ওনার সরকার মেরে ফেলবে, এটা উনি করতে পারেন নাই। উনি মানবিক নেতা, মানুষ হত্যা রাজনীতি উনি করবেন না। কিন্তু আজকেও তো আমরা বাংলাদেশের স্বাধীনতা এখন সব সেই বিরোধীদের তৎপরতা দেখি। হ্যাঁ, আমার তো সেটাই। কেন আমরা আমাদের প্রজন্মকে স্বাধীনতার ইতিহাস সঠিকভাবে জানালাম না? এই কারণেই স্বাধীনতা বিরোধীদের সুযোগ পাচ্ছে। আমি আমার বক্তব্যের জিস্ট কিন্তু এই জায়গায়। বুঝতে পেরেছি মোহন ভাই, আমাদের আলোচনা একটু এগিয়ে নিতে চাই। আমরা যেহেতু নতুন প্রজন্মেরা এই আন্দোলনের সাথে যুক্ত ছিল, আপনি সেটি বলছিলেন যে তারা আন্দোলন করেছিল, তারা যে আমি রাজাকার এটি আপনি মেনে নেননি বা আপনি কষ্ট পেয়েছেন, যদি এটা নিয়ে নানা রকম ব্যাখ্যা আমরা শুনছি পরবর্তী সময়ে। কিন্তু এই যে প্রজন্ম বলছে যে তারা কেবলমাত্র কোটা বিরোধী আন্দোলনে যুক্ত হয়ে যে তারা তাদের যে ক্ষোভ প্রকাশ করেছে, এর পিছনে আরও অন্যরকম কারণ আছে। অনেকে বলবার চেষ্টা করছেন যে বর্তমান সরকারের নানা রকম ব্যর্থতা, দুর্নীতি এবং মানে নাগরিকদের মর্যাদা না দেয়া। বলা হচ্ছে যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী একই সংবাদ সম্মেলনে যখন বললেন যে তার পিয়ন তিনিও 400 কোটি টাকার মালিক, এখানে যখন একজন পুলিশ প্রধান, সাবেক পুলিশ প্রধান, তিনি যখন দুর্নীতিতে তার কোটি কোটি টাকার মালিক হয়েছেন, আমরা ছাগল কাণ্ডের নানা রকম ঘটনা প্রবাহ দেখছি, তখন কি এই সাধারণ যে আমাদের যে ছাত্র আছে তাদের মনস্তত্ত্বে আসলে এক ধরনের ক্ষোভ দানা বেঁধেছে কিনা? আপনি কি মনে করেন যে সেখান থেকেই আসলে তারা আরেক ধরনের আন্দোলনটা এত বেশি আপনাকে একটা খেয়াল রাখতে হবে, সংযুক্তি বা এত বেশি খেয়াল রাখতে হবে যে কোনো ছড়িয়ে গেছে, অনেকে বলবার চেষ্টা করছে, আপনি কি মনে করেন? যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কিন্তু ছাত্ররাই, শিক্ষার্থী মানে ছাত্ররাই প্রথম প্রতিবাদ করে। তাদের মাইন্ডটা থাকে ফ্রেশ, চিন্তা ভাবনাটা থাকে ভালো। রাজনৈতিক সংকীর্ণতা বা ধান্দাবাজি তাদেরকে তখন পর্যন্ত আক্রান্ত করে না যখন ছাত্র থাকে। খেয়াল করেন তো 1952 সালে ভাষা আন্দোলন ছাত্ররা করেছে, 69 গণ আন্দোলন ছাত্ররা আগে ছিল। তবে তো আমাদের আসলে সচেতন জনগোষ্ঠীর অংশ ছিল, ক্ষুদ্র একটা অংশ ছিল, তারা লেখাপড়া করা শুরু করেছে এবং তাদের মাইন্ডটা ফ্রেশ থাকে। এই অঞ্চলের মানুষ তখন, আমরা তো ছাত্র ছিলাম, পরে না রাজনীতির ধান্দাবাজি অনেক কিছু মধ্যে আমরা জড়াই গেছিলাম, কিন্তু যখন ছাত্র ছিলাম তখন আমাদের চিন্তা ছিল একটা সুন্দর সমাজ গড়ব, সুন্দর সমাজ গড়ব। এই যে চিন্তা ভাবনা থাকে ছাত্রদের মধ্যে, তার মাইন্ডে ফ্রেশ থাকে। এখন তাদের সেই ফ্রেশ মাইন্ডটাকে কেউ কেউ ব্যবহার করতে চেয়েছে। আমার প্রশ্ন কিন্তু আবার এক জায়গায় যাবে, তাদেরকে ব্যবহার করতে চেয়েছে। নাইলে একটা নিরীহ, শান্তিপূর্ণ, হ্যাঁ এবং চমৎকার আন্দোলন আমি দেখতেছিলাম। এমন সুন্দর আন্দোলন আর হয় না। মিছিল করে যাচ্ছে, পুলিশ দাঁড়িয়ে থাকছে, ওরা একটা ঢিলও ছুটছে না। সেই শান্তিপূর্ণ এবং নিরীহ আন্দোলনটাকে সহিংস বানায় দেওয়া হইল। মানে এর কারণটা কি? মানে কারা সহিংস বানালো আপনি কি বলছেন? রাজনৈতিক দল, মানে এখানে আমাদের রাজনৈতিক দলগুলো, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই আন্দোলনে তারা অনেক আগে থেকে আশঙ্কা করছিল যে আন্দোলনে আসলে
এটা তৃতীয় পক্ষ জামাত শিবির তাদের ভাষায় যে তারা আন্দোলনে সংযুক্ত হয়ে সরকার বিরোধী আন্দোলনে এটাকে রূপান্তরিত করবার ষড়যন্ত্র করছে এবং তারা এই আশঙ্কা করছিল যে সাধারণ ছাত্রদের উপর ভর করে। আপনি কি মনে করেন যে সরকারের এই আশঙ্কাটাই আসলে ঠিক প্রমাণিত হলো? আমি কিন্তু আগে বলছি তৃতীয় পক্ষের মধ্যে কিন্তু 3টা বডি আছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এই 3জন মিললে হলো তৃতীয় পক্ষ। প্রথম পক্ষ ছাত্ররা, দ্বিতীয় পক্ষ সরকার, বলছি না? তো আওয়ামী লীগ ইনভলভ হয় নাই এই আন্দোলনে। কেন? আওয়ামী লীগের কি দরকার ছিল ছাত্রলীগকে হুকুম দরজা পিটাও? তারপরে আওয়ামী লীগ আন্দোলনটাকে ত্বরান্বিত করেছে। ছাত্রলীগ বলবে আগুনে ঘিতা হতে দিয়েছে। যদি হতো ছাত্রলীগ যদি বলতো যে আমরাও ওদের এই ন্যায্য দাবির প্রতি সমর্থন জানাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী আমরা ছাত্র সমাজের অংশ, আপনি তাদের দাবিটা মেনে নেন, তাহলে বিএনপি জামায়াত আর সুযোগ পেত না। না, আমরা দেখছিলাম যে আন্দোলনের শুরু থেকে ছাত্রলীগ কিন্তু বাধা দেয়নি এবং অনেকে ছাত্রলীগের অনেক ছাত্রীদেরকে লাঠি দিয়ে পিটিয়ে, না শুরুর দিকে ছাত্রলীগের অনেক নেতা কর্মীরা কিন্তু আন্দোলনের সাথে যুক্ত ছিল। আমরা আপনি যদি দেখেন যেটা 12 তারিখের আমি এখনো বিশ্বাস করি সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অনেকেই আওয়ামী লীগ পরিবারের ছেলে আছে এবং তারাও ছাত্রলীগ করে বা না করুক আওয়ামী লীগের সমর্থন। অর্থাৎ এই আন্দোলনের পিছনে, এই আন্দোলনের এই পরিণতির পিছনে আপনি যেটি বলছেন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্য অর্থাৎ আওয়ামী লীগের দায় আছে, বিএনপি জামাত তারা তো তাদের রাজনৈতিক স্বার্থে সেখানে সংশ্লিষ্ট হয়েছে। রাজনৈতিক এটা হলো তাদের স্বার্থটাকে আমি বলবো ওই সংকীর্ণ স্বার্থ, উদ্ভট স্বার্থ না। কিন্তু একটি রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল তো চাইবে যে সরকারের পতন হোক। তারা তো ঘোষণা দিয়ে রেখেছে এক দফা। তো তারা ভুল করলো কোথায়? তারা যদি আন্দোলনের সমর্থন দেয়, আমি বলি অনেকে বলছেন এটি, আমি অনেককে বলতে শুনেছি যে যারা যদি আন্দোলনের সমর্থনও দেয় তো তারা তো এটা ঠিক কাজ করে, তারা তো এই সরকারের পতনই চায় না। সমর্থন না, ওই আপনি আগে বলছে আবার বলি, অনেকে বলবে চর্বিত চর্বণ, আরেকজনের ঘর পড়ছে সেখানে আপনি আলু পোড়া দিয়ে খেতে যেতে পারেন না। ছাত্রদের আন্দোলনে ছাত্রদের আপনি 15 বছরে যেটা পারেন নাই, আপনার মুরুদে কুলায় নাই, আপনি এই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনের কাঁধে ভর করে আপনি সেই গেম খেলতে যাবেন, এটা কোনো মানে জ্ঞান বুদ্ধি সম্পন্ন ব্যক্তি মেনে নিতে পারে না। আপনি যদি পারেন এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে দেখান। কোথায় আজকে আপনি বাহাদুরি দেখাচ্ছেন, ছাত্রদের সাথে ইন্ধন জুগিয়ে জামাত সহ বিভিন্ন স্থাপনায় আগুন দিচ্ছেন। 28শে অক্টোবর 2023 30 মিনিটের মধ্যে নয়াপল্টনের 2 লক্ষ লোক কোথায় চলে গেছিল? কি সাহস আছে আপনার? আপনার রাজপথে 30 মিনিট দাঁড়াতে পারেন নাই। তারপর এখন আপনি সাধারণ ছাত্রীদের সামনে রেখে তাদের ব্যানারকে ব্যবহার করে আপনি রাজপথে বাহাদুরি দেখাচ্ছেন। এখনো আরেকটা কথা আমি এই প্রসঙ্গে না বলে পারছি না, এখানে কিন্তু আরেকটা কথা প্রমাণিত হয়েছে, ছাত্রলীগ কিন্তু পরে সরে গেছে, পরে কিন্তু ওই মূল জায়গায় ছিল না, তখন পুলিশ চলে আসছে, বিজেপি বা ছাত্রলীগ সেই প্রতিরোধ করতে পারেনি, তারা সেই ক্ষমতা হয়তো তাদের ছিল না। আজকে ছাত্রলীগের আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা নিয়ে দলের ভিতরে কথা হচ্ছে। আমরা অনেক ইউনিটকে আমরা দেখি স্থগিত করে দিয়েছে, অনেক কথাকে মানুষ ফালতু কথা মনে করি। একটা কথা কিন্তু এখন আমার খুব মানে সিগনিফিক্যান্ট মনে হচ্ছে যে বিএনপি নেতারা অনেক সময় বলে থাকে পুলিশ ছাইরা রাস্তায় আসেন 10 মিনিট টিকতে পারবেন না। কথাটা তো সত্য মনে হচ্ছে। পুলিশ ছাড়া তো ছাত্রলীগ টিকতে পারে নাই সাধারণ ছাত্রীদের সাথে বা সাধারণ ছাত্রছাত্রীদের বিএনপি যখন মিলে। আপনার কি মনে হয় যে কেন এত 16 বছর ক্ষমতায় আছে, নানা দিক থেকে আওয়ামী লীগ অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠছিল? আমরা দেখছিলাম যে আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষ নেই এবং ছাত্রলীগের বড় বড় মিছিল আমরা দেখি বিশ্ববিদ্যালয়গুলোতে, তারা বিভিন্ন হলগুলো দখল করে আছে, রাজনৈতিক নানা রকম কর্মসূচি তারা পরিচালনা করছে। তাহলে এই সংকটকালে ছাত্রলীগ রাজনৈতিকভাবে তারা কেন প্রতিরোধ তৈরি করতে পারলো না অথবা রাজনৈতিকভাবে কোনো একটা শক্তি প্রদর্শন করতে পারলো না? আপনার কি মনে হয়? আচ্ছা 5 মিনিট সময় আছে তো না? জি নিশ্চয়ই। আপনি আমরা অন্য বিষয়ে একটু কথা বলবো, গল্প বলি তাহলে আপনি বুঝতে পারবেন। আপনি তো গল্প, রাজা এবং মন্ত্রী দুইজনের বাজি ধরলো কার বিড়াল শক্তিশালী, কার বিড়াল মল্লযুদ্ধে জিতবে। তো রাজা আর উজির বলল ঠিক আছে 1 মাস পরে যুদ্ধ হবে। তো রাজা তার বিড়ালকে খুব খাওয়াচ্ছে, এই একে যত খাওয়াতে বাঘের মতো বানিয়ে ফেলেছে আর কি একদম। আর মন্ত্রী বললো কি বিড়ালকে অর্ধেক খাবার দেয়, খাওয়ায় প্রত্যেকদিন অর্ধেক, এবং যেদিন লড়াই হবে তার আগের দিন কোনো খাবারই দিল না। রাজা ওই আগের দিন আরো বেশি করে খাওয়ালো,
খাওয়ানোর পরে যখন রাজবাড়ির সামনে 2 বিড়াল ছেড়ে দেওয়া হলো, রাজার বিড়াল তখন শুয়ে আসছে, উঠতে পারে না, এত মোটা হয়েছে আর এত খাওয়াইছে, Clear, বুঝতে ঘুম পারছি। এসে গেছে। আর ওই যে ক্ষুধার্ত বিড়াল, ও বাঘের মতো ঝাঁপিয়ে পড়লো বিড়ালের উপর। 15 বছর আরাম আয়েসে থেকে নানাভাবে অর্থ করি কামাই করে নৈতিক অনৈতিক উপায়ে আওয়ামী লীগের এই ছাত্রলীগ যুবলীগ যাই বলেন সব ওই রাজার বিড়াল হয়ে গেছে, নড়তে চড়তে পারে না। আর বিএনপি এবং জামায়াতের লোকজন যারা, তারা তো দীর্ঘদিন অনাহারে আছে, সুযোগ পেলেই তারা তো চাঙ্গা, সুযোগ পেলেই ধরে পড়ছে এবার জি, এখানে মন্ত্রী বিড়ালের মতো। কিন্তু আমরা কিন্তু এই বিড়ালের লড়াই চাই না, আমরা চাই তারা রেল লাইনের মতোই থাকুক, পারস্পরিক জি। সৌহার্দ্য বজায় রেখে রাজনীতি করুক। এইভাবে একটা মানে অরাজনৈতিক ইস্যুকে জি। রাজনীতির মাথায় টেনে এনে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করা, এটা আমরা চাই না। মোহন ভাই, আমরা দেখলাম, আমরা আলোচনার শেষের দিকে নিতে হবে, আমরা দেখলাম যে এই যে ঘটনায় আমরা দেখলাম অসংখ্য মানুষ মারা গেছে। আপনি বলছেন ছাত্ররা কেবল নয়, এখানে পথচারী, শ্রমিক, নানা রকম শিশু আছে, পেশাজীবী, শিশু, পুলিশ, ছাত্রলীগ, আওয়ামী লীগের নানা মানে ক্ষতি তো সবারই হয়েছে। তো এই যে এই ধরনের যে হত্যাকাণ্ড ঘটলো বা এই ধরনের যে আমরা দেখলাম, প্রথমে একটা নাশকতা নিয়ে আমরা পরে আলোচনা করব। এই হত্যাকাণ্ডের আসলে এখন যে বিচার দাবি করা হচ্ছে, যে প্রত্যেকটি হত্যাকাণ্ডর বিচার করা দরকার, আপনি কি মনে হয় যে আসলে করণীয় কি বর্তমানে সরকার আসলে এই ধরনের হত্যাকাণ্ড শেষ পর্যন্ত বিচার করা সম্ভব কিনা? সাব জুডিশ হয়ে যেতে পারে। কারণ হচ্ছে কি, বিচার বিভাগীয় তদন্ত কমিটি কিন্তু একটা হয়েছে, ওই তদন্ত কমিটির উপরে আমাদের আস্থা রাখতে হবে এবং অপেক্ষা করতে হবে, প্রতিটি হত্যার বিচার করতে হবে। তবে আমার একটা দাবি আছে, আমি একজন সাধারণ নাগরিক হিসাবে এটা আমি সহ্য করতে পারি নাই। রংপুরের ওই ছেলেটা আবু সাইদ, ওকে যেভাবে গুলি করা হয়েছে সরাসরি, আমি ওই পুলিশের ফাঁসি চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা আমার দাবি। যে আমি একটু ভিন্ন থেকে প্রশ্ন করি, একটা যখন আন্দোলন হয়, পুলিশের মুখোমুখি ছাত্ররা যখন দাঁড়ায়, তখন আমরা দেখেছি যে অতীতে নানা রকম গোলাগুলি ঘটনা তো ঘটেছে, টিয়ার শেল, এগুলো হয়েছে বাংলাদেশের রাজনীতিতে, আপনি জানেন। কিন্তু আপনি কি এই দৃশ্য কখনো দেখেছেন যে পুলিশের পিছনে সবাই সরে যাচ্ছে, কোনো একজন বিরোচিতভাবে একেবারে পুলিশের সামনে দাঁড়িয়ে সে বলছে গুলি করো গুলি করো? তাহলে ওই যে দায়িত্ব না, সেই জায়গাটিতে ওই যে যিনি আন্দোলন করলেন, তিনি খুব বেশি আবেগের বশবর্তী হয়ে এক ধরনের তিনি রিস্ক নিয়ে ফেলেছেন। তরুণ মানুষ, ও ভাবতে পারে না যে বাংলাদেশের পুলিশ ওর বুকে গুলি চালাবে এভাবে সরাসরি, পায়ে মারতে পারে বা সরা গুলি ছাড়তে পারে। বাংলাদেশের পুলিশ ওর বুকে গুলি চালাবে, সাইদ এটা ভাবতে পারে নাই, চিন্তাও করতে পারে নাই, আমরা পারি নাই সরাসরি। হ্যাঁ, একদল বিক্ষোভকারীর উপর পুলিশ গুলি চালাতে পারে, সেখানে 2-4 জন মারা যেতে পারে, হাজার হাজার মানুষ 2-4 জন মারা যাবেই গুলি করলে। কিন্তু একটা ছেলেকে টার্গেট করে মারা, এটা কিন্তু সাংঘাতিক। মোহন ভাই, এই যে আমরা আলোচনা আসি যে হত্যাকাণ্ডের দায় কার, হয়তো বিচার আপনি বলছেন যে তদন্ত হবে, বিচার হবে, যদিও আমরা তদন্ত কমিটির কোনো তদন্ত আমরা রিপোর্ট পাই না, আর সেটি নিয়ে পরবর্তী কি হয় জনগণ জানে না, যখন কোলাহল থেমে যায়, কিছুই থাকে না, আমরা বলি সেই জীবনানন্দ দাশের মুক্তি। কিন্তু এটি প্রশ্ন আসছে যে প্রত্যেকে জিজ্ঞেস করছে যে দায় কার, একজন আরেকজনের উপর দায় চাপাচ্ছে। সরকার বলছে যে আন্দোলনকারী অথবা জামাত বিএনপির দায় নিতে হবে, জামাত বিএনপি বলছে যে সরকারের দায় এবং সেজন্য সরকারকে পদত্যাগ করতে হবে। বিরোধী রাজনৈতিক দল বামপন্থী থেকে তারা সরকারের পদত্যাগ চেয়েছে এবং দায় নিয়ে যেন সরকার পদত্যাগ করে। আসলে শেষ পর্যন্ত দায় কে নেবে, আপনি কি মনে করেন, এটা দায় কার? দায়িত্বশীলতা থেকে দায়ের উৎপত্তি, দায় আর কি, দায় এবং দায়িত্বশীলতা কিন্তু একটা আরেকটার পরিপূরক। এ সম্পর্কে একটা কলাম বলতে কালকে আমার বেরোবে একটা পত্রিকায়, ছোট করে বলুন, মানে আমি হেডিং দিয়েছি দায়িত্বশীলতার অভাবই মূল কারণ। এই যে গন্ডগোল বলেন, হত্যাকাণ্ড বলেন, নৃশংসতা বলেন, এই মেসাকার বলেন, কার দায়িত্বশীলতার অভাব দেখেছেন? সবার। সরকার পক্ষে দেখেছেন, আওয়ামী লীগের দলীয়, বিএনপি, জামাতের দায়িত্বশীলতার কথা আমি বলতে চাই না। ছাত্রদের কোনো দায়িত্বশীলতা অবশ্যই। আজকে যতই বলুক যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওরা যতই বলুক আমরা এগুলোর সাথে জড়িত না, আমি এটা স্বীকার করে নেব না, ওদের দায় আছে। কারণ ওরা যখন দেখলো আন্দোলন তাদের হাতের বাইরে চলে যাচ্ছে, বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক ইনভলভ হয়ে গেছে, ওরা কেন ঘোষণা করলো না ওই সাথে সাথে যে আমাদের আন্দোলন স্থগিত? মাননীয় প্রধানমন্ত্রী আলোচনার আহ্বান জানিয়েছেন, আমরা আলোচনা যাব এবং আদালতের রায় আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। এটা বললে কিন্তু আন্দোলনটা এইভাবে বুস্ট আপ হয় না।
সুতরাং ওদের দায় আছে। আজকে যতই বলুক, কেন বলেনি, মানে ওর পিছনে কোনো একটা মদত ওই যে ছিল কিনা, মানে ওরা তো আমি যেটা ওদের মনস্তাত্ত্বিক ব্যাপারটা আমার যতগুলো ধারণা, ওরা ভাবছে আরে বড় বড় রাজনৈতিক দলগুলো আমাদেরকে সমর্থন দিচ্ছে, এটা তো বিশাল ব্যাপার, আমরা হিরো হয়ে যাব। কিন্তু সবসময় তো হিরো হয় জানো রে বাচ্চা, তুমি তো বাচ্চা মানুষ, রাজনীতির ঘর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম আমরা কিন্তু দেখেছি তাদেরকে প্ররোচিত করেছে নানা রকম। তুমি ছেলে সার্জিস আলম, তুমি তো কিছুই দেখো নাই রাজনীতির, কিছুই বোঝো না। রাজনীতি তোমাকে কোথায় ফেলে দিবে আস্থা করে সেটা তুমি জানো না। তুমি কেন তোমার লাইফটা নষ্ট করবে এই সমস্ত রাজনৈতিক দল যারা নিজেদের স্বার্থ ছাড়া কিছু বোঝে না? কিন্তু তারা তো একটা নৈতিক একটা ভালো একটা দাবি নিয়ে তাদের দাবি ঠিক, ছাত্রদের দাবি ঠিক, কিন্তু তাদের দাবিটাতে অন্যজনে মিসইউজ করছে। আপনি কেন সেটা সুযোগ দিবেন? কেন হবে না? আপনি একটা অস্ত্র নিয়ে আসলেন, আপনি একটা অস্ত্র আপনি নিয়ে আসলেন আপনার কাজের জন্য, যে আপনার লাগবে, আপনার হাত থেকে কেড়ে নিয়ে সেই দাটা দিয়ে একজনকে হত্যা করলো, দায় কি আপনার নাই? ওই দাওটা তো আপনার দা যেটাকে বলে, ওটা তো আপনার। আপনি এই দায় সকল পক্ষেই দেখছেন, আপনি যে আপনি 5টি পক্ষ বা 4টি পক্ষ আপনি বলছেন, নিশ্চয়ই আমরা এইগুলো নিয়ে আলোচনা করব। আমাদের দেখলাম যে আন্দোলনের আমরা অভিনব একটা দৃশ্য দেখেছি, ঢাকা শহরে পুড়তে দেখেছি, একেবারে যুদ্ধ বিধ্বস্ত একটি পরিস্থিতির মতো আমরা দেখেছি। বিটিভি পুড়েছে, মেট্রো রেলের মতো জনগুরুত্বপূর্ণ জনস্বার্থ সম্পর্কিত একটি স্থাপনা আঘাত আনা হয়েছে। আমরা সেতু ভবনে আঘাত দেখেছি, স্বাস্থ্য অধিদপ্তরে আঘাত দেখেছি, বিভিন্ন রকম থানাগুলোতে আঘাত করা মানে আক্রমণ করা হয়েছে। জেলখানা থেকে সেখানে কয়েদিদের মুক্ত করা হয়েছে, সেখানে আক্রমণ চালিয়ে জ্বালাও পোড়াও করে। এই যে পরিস্থিতি আপনি দেখলেন, এটি আসলে কারা করলো? আপনি একটু যদি বলেন। যে সরকার বলছে জামাত শিবির বা সরকারের যারা সরকারের পদত্যাগ চায় বা সরকারের এক দফা আদায় করতে চায়, ছাত্ররা এ দায় নিতে চায় না। তো এটি আসলে ছাত্রদের আগে বলছি দায় ওদেরকে নিতে হবে। কারা করলো আপনি একটু যদি বলেন। যে এখন সিসি ক্যামেরার যুগ, ভিডিও ফুটেজের যুগ, কারা আগুন দিয়েছে কারা ভাঙচুর করেছে এটা বের করা কোনো ব্যাপার না। সরকার যেটা বলছে এবং সাদা চোখে যেটা দেখা যায়, এই কাজগুলো বিক্ষোভকারীরাই করেছে আমি বলবো। কেউ কেউ বলবে যে এটা সরকার হয়তো দোষ চাপানোর জন্য নিজের লোক দিয়া করিয়েছে। না, ভিডিও ফুটেজ আছে সব জায়গায়। আমি এই স্থাপনাগুলোতে যারা অগ্নিসংযোগ করছে, এটা বলে কি বলছেন যে সরকার হয়তো তার নিজস্ব এজেন্সি দিয়ে করেছে, এটা কি সম্ভব? মানে এই ধরনের বড় বিএনপি যখন ক্ষমতায় ছিল, বড় স্কেলে এই ধরনের বিএনপি যখন ক্ষমতায় ছিল, ওইরকম আন্দোলনে আওয়ামী লীগও বলতো এটা সরকারি এজেন্টটা করেছে। আবার নিজের কর্মীরা আগে বলতো সরকারি এজেন্ট বা কিলিং এজেন্টরা হত্যা করছে। এটা রাজনৈতিক দলগুলোর নেচার একেবারে সবসময়, আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর অন্য না। আপনি যদি ওই ফুটেজগুলো দেখেন, এখনো ওখানে একটা ছেলেকেও মনে হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র। জি, তাদের ফিজিওলজি কিন্তু সেটা বলে না, তাদের চেহারা বা তাদের চেহারা, সুরত এবং অ্যাটিটিউড, কথাবার্তা যে একটা যা বলছে সব ওই নিম্ন শ্রেণীর, মানে চতুর্থ শ্রেণীর। কারা আমরা দেখলাম যে কত শত শত কোথাও কত হাজার হাজার মানুষ এলো, তারা যে এই ধ্বংসযজ্ঞের মধ্যে যুক্ত থাকলো। আপনি কি মনে হয় যে এটা আসলে কিভাবে সম্ভব? মানে এত অল্প সময়ের মধ্যে এতজন মানুষ? এদেরকে আমি দুষ্কৃতকারী ছাড়া আর কিছুই বলবো না। এদের কোনো রাজনৈতিক পরিচয়ও বড় হওয়ার কথা না, দুষ্কৃতকারী। সাধারণ জনগণ কিনা? অনেকে বলছেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তাদের জীবনে নাভিশ্বাস, এখান থেকে সাধারণ মানুষরা যাদেরকে আমরা টোকাই বলছি বা আমরা ভ্যান চালক বলতেছি, সিএনজি চালক বলছি, তারাও এখানে অংশগ্রহণ করেছে। অনেকে বলছেন যে এটা আসলে জনগণের সম্পৃক্ততা আছে। কি দেখেন? এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না যে বিগত 15 বছরের শাসনামলে সরকার আর যাই কিছু অর্জন করুক, বড় বড় অর্জন আছে, দেশে বিদেশে অর্জন আছে, আর একটা বড় অর্জন হইল জনগণের ক্ষোভ তারা অর্জন করছে। জনগণের একটা অংশের, পুরো না, খুব তারা 16 বছর থেকে ক্ষমতায় থাকলে তো নানা রকম অজনপ্রিয়তা হয়, 5 বছর থাকলে হয়, আর তো 15 বছর। এগুলো তাদের নলেজে নেওয়া উচিত ছিল অনেক আগে, যে ক্ষুব্ধ হইতে পারে, এবং ক্ষুব্ধ হইলে ওই ক্ষুব্ধ জনগণকে যে কোনো একটা পক্ষ ব্যবহার করতে পারে, যে আমরা তোমাকে আর ভালো কিছু দেবো, এটা করো, ওইটা। আমরা আলোচনার শেষের দিকে আসতে হবে মোহন ভাই। এই জন্য এই যে কিছু কিছু জায়গায় যে এই সাধারণ মানুষকে দেখা যায়নি তা নয়, তবে তারা
ভাঙচুরে অংশগ্রহণ করে নাই, মিছিলের পেছনে ছিল। জি, কিন্তু আরেকটা হচ্ছে যে নিরাপত্তা, এই যে কেপিআই বলা হচ্ছে গুরুত্বপূর্ণ স্থাপনা, সেখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা কি সরকার করেছিল? আপনি কি দেখেছেন? এই প্রশ্নটি কিন্তু এসছে। দেখেন, রামপুরা যে না- টেলিভিশনে এক সময় যেতাম আমি যখন প্রধানমন্ত্রী সহকারী প্রেস সচিব, ওইভাবে নিরাপত্তার ব্যবস্থা তখন করতে হয় নাই। এই 2-4 জন পুলিশ আর সব আনসার। অন্য একমাত্র পদ্মা সেতু আর এই যমুনা সেতু ছাড়া কঠিন আমরা দেখি নাই নিরাপত্তা। এটা কি এক ধরনের ব্যর্থতা, অথবা যে গোয়েন্দা এবং, ব্যর্থতা না, আছে কিনা, যে আর ধরনের এইভাবে স্থাপনাগুলো একটা বড় আক্রমণ রাষ্ট্রে- চালাবে, গোয়েন্দারা এটা আগে থেকে টের পায়নি? হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকা ব্যয় করে একটা প্রতিষ্ঠান করা হয়েছে বা একটা স্থাপনা করা হয়েছে, সেটা বাংলাদেশের মানুষ যাদের জন্য করা হয়েছে তারাই জ্বালিয়ে দেবে, ভেঙে ফেলবে, এটা কিন্তু কেউ কল্পনা করে না। যার ফলে তবে সবসময় আমরা দেখেছি, আমরাও তো আন্দোলন করেছি, ওই বিশেষ বিশেষ জায়গায় সরকার তখন বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নিত। সেই হিসাবে বিটিভি ভবনের সামনে থাকা উচিত ছিল প্লাটুন, বিজিবির প্লাটুন, পরে আসলো বিজিবি। আগে আসলে কি সমস্যা ছিল? বিজিবি আগে না, আসলে কিন্তু তো কোথাও কোনো কোথাও তো সমস্যা যেতে পারিনি, অর্থাৎ রাস্তা ব্লক করা হয়েছে বা যেতে দেওয়া হয়নি। ফায়ার ব্রিগেডের গাড়িতেও কিন্তু হামলা আমরা দেখেছি, যে তাহলে কর্মীদের উপর হামলা হয়েছে, ফায়ার ব্রিগেড যেতে পারেনি বিভিন্ন ওই জায়গায়। যে বললাম, বিক্ষুব্ধ মানে জনগণের বিক্ষুব্ধ একটা অংশকে এই জি, ভীষণ আমরা থেকে আলোচনার শেষের রাজনীতি দিকে আমরা যে নামছে, পরিস্থিতি তারা দেখেছি, 18 বা বসে। 19 তারিখে আমরা দেখলাম যে সরকারের সিদ্ধান্ত নিল যে 144 ধারা জারি, না, কারফিউ এবং কারফিউ এবং সেনাবাহিনী নামালো। আপনি কি মনে করেন যে আমাদের এই প্রজন্ম কিন্তু দেখেনি যে আসলে কারফিউ দেখেনি? আমরা হয়তো এর সাথে বিরোধী আন্দোলনের সময় আমরা কারফিউ মোকাবেলা করেছি, আপনিও করেছেন, মুক্তিযুদ্ধের আগে বা 75 পরবর্তী রাজনৈতিক পটভূমিতে জিয়াউর রহমানের সময় তখন সান্ধ্য আইন বা কারফিউ ছিল। এই কারফিউ আসলে জারি করে যে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করা হচ্ছে, এটিকে আপনি কি সমর্থন করেন কিনা? অনেকে কারফিউ প্রত্যাহার চাচ্ছেন, আপনি কি মনে করেন যে এই মুহূর্তে প্রত্যাহার করা উচিত? আমি বলি, আমার যদি অসুখ হয়, প্রথমে নর্মাল ট্যাবলেট খাবো, তারপরে অ্যান্টিবায়োটিক খাবো, আর একেবারে যদি কোথাও ঘা হয় আমি অপারেশন করতে হবে। চিকিৎসার কতগুলো স্টেজ আছে, স্টেজের পর স্টেজে। এই মুহূর্তে যে কারফিউ চলছে, কারফিউ এটা বাড়ানো উচিত, শিথিলের সময়টা বাড়ানো উচিত আমার মতে। 6টা থেকে সন্ধ্যা রাত্র 8টা, এটা করা উচিত। এটা ছাড়া সরকারের, আমাকে বিভিন্ন জন ফোন করতো, বুঝছেন, ওই সময় বিএনপির, ছোট করে বলুন। হ্যাঁ, ছোট করে। তারা বলতো কি হবে এরপরে, সরকার সামাল দিতে পারবে? আমি সামাল দিবি কিভাবে? আমি বললাম, সরকারের হাতে ইনস্ট্রুমেন্ট আছে কিছু। আমি প্রশ্নটি করতে চাইছিলাম যে ঠিক আছে, হ্যাঁ, সেটা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেছে হয়তো সরকার, যে সেনা মোতায়েন করবে, কারফিউ দিবে, আর যদি তা নাও হয়, তাতেও না থামো, তাইলে পার্লামেন্ট থেকে জরুরি অবস্থা ঘোষণা করবে। এটা সরকার করতে পারে। এখন এই যে আপনার কারফিউ ব্যাপার আছে না, সামান্য একটা কথা বলি, এই আন্দোলনে বিএনপির কোনো লাভ হবে না, হয়তো 2টা লাভ হচ্ছে। মানে বিএনপি না তারা এটা ব্যবহার করতে পারেন কিনা জানি না, পরবর্তীতে এটা যদি করে। এক হইল, আওয়ামী লীগের লোকেরা প্রায়ই বলে থাকে যে জিয়াউর রহমান কারফিউ দিয়া দেশ চালাইছে, এখন আর এটা বলতে পারো না, বলবো তোমরা কারফিউ দিয়া দেশ চালাইছো। দ্বিতীয়ত, আওয়ামী লীগের লোকেরা বলে যে 1996 সালে সার চাওয়ার অপরাধে 100 জন কৃষককে গুলি করে মারছে আওয়ামী লীগ। তো এবার এখন বিএনপি বলবে বিদ্যুৎ চাওয়ার অপরাধে মারা হয়েছে, বিদ্যুৎ না, বিদ্যুৎ কয়েকজন, আর এবার চাকরি চাওয়ার অপরাধে, অধিকার চাওয়ার অপরাধে তোমরা 200 মারছো। এইটা বিএনপির লাভ হচ্ছে যদি কাজে লাগাইতে পারে। আমরা এরপর কি হবে সেটি আমি একটু জানতে চাই। যে অনেকে বলছেন যে এই ঘটনা সরকার এখনো সামাল দিতে পারে নাই, আপনি কি মনে হয় যে সরকার কি সামাল দিতে পেরেছে কিনা, বা রাজনৈতিকভাবে আওয়ামী লীগ এই ঘটনার মধ্য দিয়ে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ কত কি হারালো, ক্ষতি হলো, একটু আমরা আওয়ামী লীগ তার অবস্থানগতভাবে একটু নড়বড়ে হলো, মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা কমলো। এই ঘটনার মধ্যে দিয়ে আওয়ামী লীগ কোনো লেসন পাবে কিনা, মানে আওয়ামী লীগের লেসনটা পাওয়া উচিত। সেই লেসনটা কি আমার মতে তারা গ্রহণ করবে কিনা বা আমার মতের সাথে একমত হবে কিনা আমি জানি না। লেসনটা হলো জনগণের সাথে সম্পৃক্ত হও, কথায় না কাজে, এবং জনগণের মনের ভাষাটা পড়ার চেষ্টা করেন। আপনারা মনের ভাষাটা চেষ্টা না করেন। আপনি বিভিন্ন রকম রাজনৈতিক ঘটনা প্রবাহ দেখেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের উৎপত্তি, তাদের কর্মসূচি দেখেছেন, নানা রকম উত্থান পতন দেখেছেন। আওয়ামী লীগ কি কখনো এই ধরনের বড় রকম, এই ধরনের জন আন্দোলনের বিপরীতে গিয়ে এই ধরনের পরিস্থিতি কখনো আওয়ামী লীগ ইতিহাসে
আপনি দেখেছেন আওয়ামী লীগ সবসময় প্রো পিপল। অন্য টাইপের, এরকমই, কিন্তু এটা অন্য টাইপের ছিল। আপনার 71 থেকে 75 বঙ্গবন্ধু মারা যাওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগকে কিন্তু এর চাইতে বিরূপ পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছিল। শিয়া শিকদারের জাসদের গণবাহিনী না, ওই যে আন্দোলনগুলা সশস্ত্র, ওইটা মোকাবেলা করে কিন্তু আরো কঠিন ছিল। সেটা মোকাবেলা অলরেডি করে ফেলছিল প্রায়, কিন্তু বঙ্গবন্ধু মারা গেলেন, আনলাইকলি উনি মারা গেলেন। কিন্তু এরকম পরিস্থিতি হতেই পারে। সামনের দিনে আওয়ামী লীগের জন্য আসলে ক্ষমতা থাকার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে গেল এই আন্দোলন, এবং আন্দোলনের মধ্য দিয়ে যে না ক্ষমতা, এই আন্দোলনে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হবে এটা আমি এখনো মনে করি না। কেন মনে করি না? এই আন্দোলন এক সময় সমাপ্ত হবে, আর এই আন্দোলনে যেহেতু কোনো নেতা নাই, এই আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো উপায় ছাত্রদের নাই। তাদের দাবি পূরণ হয়ে গেছে। বিএনপি, আওয়ামী লীগ বা বাম জোট তারা সরকারের পতন চাচ্ছে এবং ছাত্রদের সংগঠিত আরো ছাত্র সরকার সরকারের পতন দেখতে চাইছে। বামদের কথা হইলো যে নিধিরাম সর্দারেরা, এদের কিছু নাই। এরা মঞ্চে বক্তৃতা দিলে মনে হয় এই মুহূর্তে শেখ হাসিনাকে টাইনা না ফালাই দিব গদির থেকে, কিন্তু এদের ওই একটা ফুটবল টিম করতে বললে 11 জন লোক পাবেন না। আমরা সামাজিক গণমাধ্যমে নানা রকম আমরা কর্মসূচি দেখছি। আমরা দেখছি যে বিদেশ থেকে এদেশে টাকা পাঠানোর জন্য যেন পাঠানো হয় নিষেধ করা হচ্ছে, এবং আর্মিদের বলা হচ্ছে যে তারা যেন জনগণের বিপক্ষে না দাঁড়ায়। অনেক কথা বলতে, এই যে আর্মি কিন্তু জনগণের বিপক্ষে দাঁড়ায় না। এই প্রভোকেশন গুলোকে আপনি কিভাবে দেখছেন? না আমি এগুলো আসলে জনগণ কিভাবে নেবে বলে আপনি মনে করেন? দেখেন, প্রথমে আর্মির কথা বলি। এটা আমাদের গর্বের সম্পদ। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের সেনাবাহিনী সৃষ্টি, এবং এই সেনাবাহিনীর একজন প্রধান ছিলেন আমার নেতা এক সময়, জিয়াউর রহমান সাহেব। আই স্যালুট হিম অলওয়েজ। আমি তার দল এখন আর না করতে পারি, কিন্তু হি ইজ মাই আইডল, জিয়াউর রহমান। আচ্ছা, এখন কথা হলো যে এই সেনাবাহিনীর সম্পর্কে যেটা বলে ওরা, কেউ বলে অথর্ব, নপুংসক, এই ধরনের কথাবার্তা ফেসবুকে দেখবেন আপনি, নানা রকম প্রচারণা চলছে। কিন্তু সেনাবাহিনী সঠিক কাজটা করেছে। এরা কিন্তু কারো উপরে গুলি চালায় নাই। আপনি দেখছেন সেনাবাহিনীর আচরণটা দেখছেন জনগণের সাথে সংযত। কারফিউর মধ্যে বেরিয়েছে, কোথায় যাবেন, কি প্রয়োজন, হাসপাতালে। আচ্ছা যান হাসপাতালে, আপনি যান, আপনি বাসায় চলে যান। একটা লোক কেউ প্রত্যাশা করেছিল যে সেনাবাহিনী সরকারকে সহযোগিতা করবে না, মানে এই ধরনের প্রচারণা চালিয়েছিল। সরকারকে সহযোগিতা করছে, জনগণকে সহযোগিতা করেছে তারা, এবং আমি বলবো আন্দোলনকারীদেরকে সহযোগিতা করেছে শান্তি বজায় রেখে সেনাবাহিনী। সেনাবাহিনীর উপর ধন্যবাদ মোহন ভাই। আমরা আজকে যে আমাদের যেন টাকা পাঠানো না হয় বৈদেশিক মুদ্রা বিদেশ থেকে, যারা করছে সেটিকে আসলে দেশের জন্য মঙ্গল কিনা, তাদের ভিতরে কোনো দেশপ্রেম আছে বলে মনে হয় না। আপনি একটা সরকারকে বিপাকে ফেলার জন্য রাষ্ট্রের স্বার্থ বিনষ্ট করবেন, আপনাকে আমি দেশপ্রেমিক বলবো না, দেশের সুসন্তানও বলবো না। বাস, এটি আমার মন্তব্য। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনার একেবারে শেষের দিকে, মানে শেষ প্রশ্ন আপনার কাছে, যে আসলে এই পরিস্থিতিতে আমাদের, আপনি যে পক্ষের কথা বলছেন আলোচনার শুরুতে, কোন পক্ষকে কি ধরনের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে আপনি মনে করেন, এবং স্বাভাবিকভাবে জীবনযাত্রাকে অব্যাহত রাখবার জন্য, মানুষের শান্তি এবং উদ্বিগ্নতা পরিহার করবার জন্য আসলে কি পদক্ষেপ নেওয়া দরকার এই মুহূর্তে বলে আপনি মনে করেন? দেখেন, দায়িত্বশীল হতে হবে সবাইকে, এটা তো সবাই বলবে। আমি কেন, আমি তো একটা তুচ্ছ মানুষ। প্রথমত সরকারকে জনগণের পালসটা বুঝতে হবে, এবং আগামীতে তারা সরকার যে চালাবে সেখানে তাদের খুব ভেবেচিন্তে পা ফেলতে হবে। এক, আর আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রীকে, আপনি আপনার কয়েকজন মন্ত্রীর মুখে স্কচ টেপ লাগিয়ে দেন। তাদের প্রগল্ভতা কিন্তু আপনার ক্ষতি করছে, মারাত্মক ক্ষতি করছে। তারা হয়তো প্রগল্ভ হয়ে আপনাকে তুষ্ট করতে চায়, আপনার দৃষ্টি আকর্ষণ করতে চায়, কিন্তু তারা আপনার ক্ষতি করছে। এটা আপনাকে খেয়াল রাখতে হবে, কারণ আপনার উপর কিন্তু দেশের মানুষের আস্থা আছে। আপনি বঙ্গবন্ধুর কন্যা, আপনার উপর তো মানুষের আস্থা থাকবেই, ভরসা থাকবেই, কিন্তু সেই ভরসা এবং আস্থাকে কার্যকর রূপ দেওয়ার জন্য কিন্তু আপনার ভূমিকাই আসল। এবং সরকারকে বলবো যে সরকার যারা শুধু ওই কবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান যদি কেউ না শুনে, তো ডাক শুনে কেউ না আসে, একলা চলরে নীতিতে গান গাওয়া যায়, মিছিলও করা যায়, কারণ ওই গান গাইতে গেতে 2, 4, 5, 10 জন আপনার পিছনে হাঁটা ধরবে, কিন্তু একলা চলনীতিতে সরকার চালানো যায় না। সরকার বিরোধীদেরকে নিয়েই চালাতে হবে, সবার সাথে একটা কনসেনসাস আনতে হবে, সমঝোতা করতে হবে,
এবং সমঝোতা করা মানে হেরে যাওয়া না। যা আন্দোলন করেছে, আন্দোলনকামী যে ছাত্র, তাদের প্রতি আপনার কোনো পরামর্শ আছে কিনা? তাদের প্রতি ভুল আমার ত্রুটি- পরামর্শ হলো, তোমাদের আন্দোলন সাকসেস, ড্যাম সাকসেস আর কি এটাকে বলা যায়। তারা তো আন্দোলন থেকে এখনো পরিহার করেনি বা তাদের এটাই তো, স্থগিত করেনি। এটা প্রসঙ্গটা আসতো কিন্তু আসে নাই। এটাই হলো চিন্তার বিষয়। আমি মনে করি তাদের পিছনে কোনো একটা শক্তি ইন্ধন যোগাচ্ছে যে তোমরা আন্দোলন থেকে পিছিয়ে আসবে। নাহলে ওই যে নাহিদ ইসলামের 8টা দফা পড়ে দেখেন আপনি, পুরা পলিটিক্যাল দফা, জি পুরা পলিটিক্যাল দফা, এগুলো ওদের করার কথা নয়। জি, ধন্যবাদ। আমি একটু যুক্ত করতে চাই যে যখন ধ্বংসযজ্ঞ চলছে, এটা আমরা 18 তারিখ বা 19 তারিখে দেখলাম, তখন কিন্তু তারা দাবি জানিয়েছে যে আইন শৃঙ্খলা বাহিনীকে ফিরিয়ে নিতে হবে। আমার কাছে এটা কি মনে হয়েছে যে এটি আসলে এই যে দাবিটা, এই দাবিটার পিছনে আরেক ধরনের বক্তব্য বা উদ্দেশ্য আছে কিনা, উদ্দেশ্য আছে। যে সেই সময় আইন শৃঙ্খলা বাহিনী ফিরিয়ে নিয়ে আরো বেশি অরাজকতা, সরকারের এক ধরনের টপল ডাউন করা যাবে। কিন্তু ছাত্ররা এই যে দাবিটা দিল, এই দাবিটার সাথে তারা কি বর্তমান সিচুয়েশনের প্রেক্ষিত কি মিলায়নি নাকি? আমি শুনেন, যখন এই অবস্থা, তখন আমি মনে প্রাণে কামনা করছিলাম যে গভর্নমেন্ট কেন আর্মি ডেপ্লয় করে না। আমি অনেক সাথে আলোচনা করছি, আর্মি এক্ষুনি আর্মি যাক, আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছি, আবার পিছনে হয়তো যাব না। আপনি যে যারা সরকারের পদত্যাগ দাবি চাইছে এবং এই সরকারের পদত্যাগ ছাড়া এই সংকটে কোনো সমাধান হবে না বলে অনেকে মনে করছেন, মানে যারা সরকার বিরোধী, তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি? স্বপ্ন দেখা ভালো, দিবা স্বপ্ন ভালো নয়। জি, এক। দ্বিতীয় হইল, আর স্বপ্নই যদি পোলাও খাবো, মানে খাবো আমি স্বপ্নে, তাহলে পোলাও মোরগ খাই, পান্তা ভাত করে স্বপ্নে খাবো। জি তো যারা ওই সরকারকে পদত্যাগ করছে বলছে, তারা ছাত্র, আমি কিন্তু আগে বলে গেছি এই কথা, ছাত্রদের কাঁধে চড়ে কেন, নিজেরা পারলে এরকম আন্দোলন করে দেখান, সরকারকে পদত্যাগ করান। জি, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে এই ধরনের পরিস্থিতি আমরা চাই না। আপনাকে অসংখ্য ধন্যবাদ দীর্ঘ সময় কথা বলার জন্য। নানা ধন্যবাদ। বিশ্লেষণ আপনি দিয়েছেন, নানা খুঁটিনাটি প্রসঙ্গগুলো উত্থাপন করেছেন, এবং নতুন কিছু ভাবনা বা চিন্তার আপনি খোরাক জুগিয়েছেন। নিশ্চয়ই আমাদের দর্শক যারা শুনেছেন বা দেখবেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি অনুষ্ঠানটি দেখবার জন্য। যদি ভালো লাগে অনুষ্ঠানটি অন্য দেখবার প্রয়োজনে আপনারা শেয়ার করবেন। বলার কথা বলবো, সপ্তাহে 2 দিন প্রচারিত হয় এই অনুষ্ঠানে। আপনাদের নানা রকম উদ্বেগ, উৎকণ্ঠা, আপনাদের চাহিদা, তথ্যের নানা রকম চাহিদা আমরা পূরণ করবার চেষ্টা করি। আগামী আয়োজন দেখবেন বলে সে প্রত্যাশা রেখেই সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সকলে ভালো থাকুন। শুভরাত্রি।